হ্যাঁ, আজকে কিউএস নেটওয়ার্ক ডিজাইনও যদি আজকে পড়ায় দেই, দেন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, ভার্চুয়ালাইজেশন অ্যান্ড নেটওয়ার্ক অটোমেশন, এটা নেক্সট ক্লাসেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আজকে দেখি 3টে চ্যাপ্টার শেষ করে দেওয়ার চেষ্টা করব। কারণ কিউএস কনসেপ্ট এটাও অনেক ছোট অ্যাকচুয়ালি, এখানে ওরকম বড় কিছু নাই। ভিপিএনটাই হয়তো একটু সময় যাবে, হাফ অ্যান আওয়ারের মতন হয়তো ভিপিএন যাবে। কিউএস 10-15 মিনিট, নেটওয়ার্ক ডিজাইনও সেম 15-20 মিনিট। ওকে, সো লেটস স্টার্ট। তো আজকে আমরা শুরু করছি আমাদের যে টপিক, সেটা হচ্ছে ভিপিএন। সো আমরা এখানে আর কি দেখবো যে ভিপিএন টেকনোলজিটা কি জিনিস, ভিপিএন টাইপ, বিভিন্ন টাইপের ভিপিএন কি কোনটা আছে এবং এটা কিভাবে অপারেট করে, এবং আইপিসেক ভিপিএন এটা কিভাবে ফাংশন করে। সো এই ধরনের ইনফরমেশন গুলোর একটা ওভারভিউ আমরা নেওয়ার চেষ্টা করব। তো ভিপিএন বলতে আমরা যেটা মিন করে থাকি, দ্যাট ইজ কল্ড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এই টার্মসটা দ্বারা বা এই জিনিসটা দ্বারা কি বুঝেন, এনি মানে আপনারা কি বুঝেন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বলেন দেখি কেউ একজন, যে স্যার আমি এইটা বুঝি, ভিপিএন বলতে এই জিনিসটা হয়। স্যার এটা স্যার ফিজিক্যাল নেটওয়ার্ক, ফিজিক্যাল যে লোকাল নেটওয়ার্কটা এটার বাইরে থেকে কানেক্ট করা লোকাল হুম, নেটওয়ার্কটাতে, কিন্তু নেটওয়ার্ক আমার ওই নেটওয়ার্ক ডিভাইসটা এমনভাবে কি বলে অ্যাক্টিভিটি দেখাবে যে মনে হবে ওইটাই আমার লোকাল নেটওয়ার্কের মধ্যেই আছে, অর্থাৎ আইপি থেকে শুরু করে সবকিছু ওই লোকাল নেটওয়ার্কেরই থাকবে এবং লোকাল হুম, কমিউনিকেশন লোকাল প্রোটোকল অনুযায়ী হবে সবকিছু। হুম। আর কেউ কিছু? আচ্ছা, যেটা বলেছেন ঠিকই বলেছেন, মানে যতটুকু বুঝেছেন সেই হিসেবে ঠিকই বলেছেন, রং কিছু বলেন নাই। তো আপনার কথাটাকে যদি আমি একটু মডিফাই করে এইভাবে বলি, যে যখন আমরা যে ল্যান মানে ওয়ান কমিউনিকেশন লাস্ট দিন যেটা দেখলাম, ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সো ওয়ান কমিউনিকেশন করার জন্য আমার কি লাগতেছে, একটা থার্ড পার্টি লাগতেছে, বিকজ আমি মানে যদি পাবলিক ওয়ান ইউজ করি, প্রাইভেট ওয়ান আমার নিজেরটা আমি নিজে বিল্ড করতেছি, বাট যদি মানে যেটা কমন সবাই ইউজ করে পাবলিক ওয়ান। সো পাবলিক ওয়ান যখন আমরা ইউজ করতে যাই, সো ইন দ্যাট কেস দ্য সিনারিওটা এরকম দাঁড়ায় যে আমি একটা ওপেন ইনফ্রাস্ট্রাকচার ইউজ করতেছি, যেটা সবাই ইউজ করতেছে, আমি বাদেও আরো অনেকেই ইউজ করতেছে কমিউনিকেট করার জন্য। তো যখন একটা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার আমরা ইউজ করি, তো এইটার মাঝখান দিয়ে যখন আমরা ইনফরমেশন শেয়ার করি, তো আমাকে তো অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা করে শেয়ার করতে হয় যে ওকে এটা তো কনফিডেন্সিয়াল ডাটা, এখন এটা কিভাবে শেয়ার করব। এখন লাস্ট দিন আমরা ক্রিপ্টোগ্রাফি পড়েছি যে আমরা ক্রিপ্টোগ্রাফির থ্রুতে আমাদের কমিউনিকেশনটাকে এনক্রিপ্টেড করতে পারি, যে অরিজিন অথেন্টিকেট করতে পারি, ঠিক আছে, ডাটা যেটা পাঠাচ্ছে সেই ডাটাকে আমরা অথেন্টিকেট করতে পারি, মানে ইন্টিগ্রিটি মেনটেন করতে পারি, ঠিক আছে। সো দ্যাট মিনস কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অথেন্টিসিটি আমরা এগুলোকে মেনটেন করতে পারি। বাট স্টিল তারপরও তো একটা ভয় থেকে যায় যে না, ডাটাটা যদি কেউ চুরি করে নিয়ে যায়, কেউ কপি করে নিয়ে যায়। তো এই কারণে যেই জিনিসটা করা হয় সেটা হচ্ছে আমরা একটা জিনিসটা কিভাবে চিন্তা করেন যে আমরা একটা সুড়ঙ্গ ক্রিয়েট করতেছি। ওকে, জিনিসটা হচ্ছে যে আমরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ইউজ করব, বাট এই পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ভিতর দিয়ে আমরা একটা সুড়ঙ্গ ক্রিয়েট করব, এটার মাঝখান দিয়ে আমরা একটা সেপারেট টানেল ক্রিয়েট করব। এখন এই টানেলের এক্সেসটা এবং এই টানেলের এক্সিস্টেন্সটা শুধুমাত্র আমিই জানি। সো এখন এর ভিতর দিয়ে আমি আমার ইনফরমেশন পাস করতেছি, তার মানে এটা আর অন্য কারো চোখেও আসতেছে না, নজরেও আসতেছে না। সো এটা নিয়ে কারো তখন কোনো মানে হেডেকও থাকবে না, সো আমার ডাটা চুরি হওয়ারও কোনো পসিবিলিটিস থাকবে না। সো ভিপিএন হচ্ছে কাইন্ড অফ এই সুড়ঙ্গ বা টানেলটা। সো ভিপিএন যেটা করে যে পাবলিক যে নেটওয়ার্কটা, পাবলিক যে ইনফ্রাস্ট্রাকচার, পাবলিক যে কমিউনিকেশন চ্যানেলটা, সেই চ্যানেলটাকে সে ইউজ করবে, বাট সেই চ্যানেলের মধ্য দিয়ে সে একটা এরকম টানেল ক্রিয়েট করবে। সেই চ্যানেলের সব ফিচার্স গুলোকে ইউজ করে সে একটা টানেল ক্রিয়েট করবে, এন্ড দেন এই টানেলের ভিতর দিয়ে সে তার সকল ডাটা ফরওয়ার্ড করবে। এখন নর্মালি আমাদের যে নেটওয়ার্কটা, ইন্টারনাল যে নেটওয়ার্ক, ইন্টারনাল নেটওয়ার্ক তো প্রাইভেট নেটওয়ার্ক, রাইট? আমার ইন্টারনাল নেটওয়ার্ক আমার প্রাইভেট নেটওয়ার্ক, আরেকজনের ইন্টারনাল নেটওয়ার্ক তার প্রাইভেট নেটওয়ার্ক, বাট এই ইন্টারনাল নেটওয়ার্কটাকে আমরা ইউজ করতেছি কি পাবলিক ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, সেজন্যই তো ওয়ান আসতেছে। এখন আমি দ্যাট মিনস হচ্ছে কি করছি যে আমার ইন্টারনাল নেটওয়ার্ক মানে প্রাইভেট নেটওয়ার্ককে পাবলিক নেটওয়ার্কে কনভার্ট করে আমি আবার ডাটা পাঠাচ্ছি, এবং আরেক এন্ড থেকে আবার এটা পাবলিক থেকে প্রাইভেটে কনভার্ট হয়ে আবার আমার নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করছে। সো এখানে দুইটা কনভার্সন চলতেছে।
তো এখন আমি যদি তাহলে একটা কাজ করতে পারি, যেহেতু আমি আমার নেটওয়ার্কের সাথেই কমিউনিকেট করতে চাচ্ছি, সো আমি এই যে টানেলটা যখন ক্রিয়েট করলাম, টানেলটাকে যদি আমি এইভাবে ডিক্লেয়ার করি যে দেখ আমার অপর এন্ডে যে আছে সে আমারই লোক, সো তোর তো এখান থেকে মানে আমার সাথে আমার কমিউনিকেট করার জন্য তো পাবলিক নেটওয়ার্ক বা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ইউজ করার দরকার নেই, পাবলিক যে আইপি গুলো বা কমিউনিকেশন গুলো ওগুলো তো ইউজ করার দরকার নেই। আমরা ভিতরে ভিতরে যেভাবে কমিউনিকেট করি, আমরা যেভাবে যে রাউটিং প্রোটোকল ইউজ করি, সেম প্রসেসেই তুই ওর সাথে কমিউনিকেট করবি। তো এরকম যদি আমরা টানেলটা ক্রিয়েট করার সময় ডিক্লেয়ার করে দিতে পারি, তাহলে কি হয়, আমাদের কমিউনিকেশনটা ফাস্টার হয়। সো ভিপিএন অ্যাকচুয়ালি এই কাজটাই করে, এই কারণে এটাকে বলা হয় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। মানে আমাদের কমিউনিকেশনটা, যেখানে আমি যে নেটওয়ার্কটা ক্রিয়েট করতেছি, দ্যাট ইজ আ প্রাইভেট নেটওয়ার্ক, যেটা আমরা ইউজ করি নর্মাল ইন্টারনাল সাইটে। বাট এই জিনিসটা যেহেতু ফিজিক্যালি আমি করছি না, আমি ফিজিক্যাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের উপরে লজিক্যালি করতেছি, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ভার্চুয়াল। বোঝা গেছে? সো এই কারণে এটাকে আমরা বলতে থাকি যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সো ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কি জিনিস এটা বোঝা গেছে সবার? জি ইন স্যার। শর্ট, পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ভিতর দিয়ে আপনি একটা সুড়ঙ্গ ক্রিয়েট করবেন, যে সুড়ঙ্গের দুই এন্ডে আপনার প্রাইভেট নেটওয়ার্ক থাকবে এবং আপনি তাদের সাথে প্রাইভেটলি কমিউনিকেট করবেন, সেটাকে আমরা বলতেছি ভিপিএন। সো এই যে এখানে ভিপিএন এর একটা আপনার কি বলে এক্সাম্পল দেওয়া আছে, যে আমাদের বিজনেস এক এন্ডে আছে, এখানে আবার আরেক এন্ডে আছে, এদের মাঝখান দিয়ে যে ইন্টারনেটের উপরে আমরা কি করছি, এখানে একটা টানেল ক্রিয়েট করছি। সো ইটস আ কাইন্ড অফ ডাইরেক্ট লিংক। সো যদিও এখানে আরো 10-20টা রাউটার পার হয়ে হয়তো আমি এই পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছি, বাট এই টানেলের কারণে কমিউনিকেশনটা হচ্ছে যে ওর সাথে ও পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, ওই যে আমরা যখন ল্যাবে কনফিগার করি না পয়েন্ট টু পয়েন্ট, সো জিনিসটা মানে ট্রিট হয় সামথিং লাইক দ্যাট, যে এইটা এটার সাথে এরকম পয়েন্ট টু পয়েন্ট কানেকশনে কানেক্টেড। কিন্তু ফিজিক্যালি যখন আমরা দেখতে যাই তখন এটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট না, এটা মাঝখানে হাজারটা রিলে হয়ে তারপরে হয়তো ওর কাছে গিয়ে পৌঁছাইছে। বোঝা গেছে? সো এটাই হচ্ছে ভিপিএন। সো এখানে ভিপিএন নিয়ে অনেক কিছু বলা আছে, ভিপিএন এর টাইপস কিভাবে কি করা হয়, দেন দিয়ে দেয়ার আর সাম বেনিফিটস, ভিপিএন কি কাজ করে, কস্ট সেভ করে, সিকিউরিটি ইমপ্রুভ করে, স্কেলেবিলিটি বাড়ায়, কম্প্যাটাবিলিটি আছে। ঠিক আছে? সো দিজ আর সাম বেনিফিটস আমাদেরকে প্রোভাইড করে থাকে ভিপিএন। তো এরপরে আসে হচ্ছে ভিপিএন এর টাইপ। সো ভিপিএন মেইনলি দুই প্রকার, দেয়ার আর টু টাইপস অফ ভিপিএন, ওয়ান ইজ কল্ড সাইট টু সাইট ভিপিএন এন্ড অ্যানাদার ইজ কল্ড রিমোট অ্যাক্সেস ভিপিএন। সাইট টু সাইট আর একটা হচ্ছে রিমোট অ্যাক্সেস। তো সাইট টু সাইট ভিপিএন এবং রিমোট অ্যাক্সেস ভিপিএন কে আমি আপনাদেরকে খুব ইজি ভাষায় যদি এক্সপ্লেন করতে চাই বা বুঝাতে চাই, সেটা হচ্ছে যে কমিউনিকেশন হয় কাদের মধ্যে, একটা নেটওয়ার্কে কমিউনিকেশনটা অ্যাকচুয়ালি হয় কাদের মধ্যে বলতে পারেন? ডাটা ডিভাইস গুলোর জেনারেট মধ্যে স্যার। ডিভাইস গুলোর মধ্যে বা এন ডিভাইসে, আমরা বলতে পারি এন্ড এক ডিভাইসে। কথায় এন ডিভাইসে কমিউনিকেশনটা হয়, এন ডিভাইস টু এন ডিভাইস। আচ্ছা, সো হোয়াট ইজ সাইট টু সাইট ভিপিএন, এটাকে আমি শর্টে যদি আপনাকে বুঝাই, সেটা হচ্ছে যে এখানে এই যে ভিপিএন কমিউনিকেশনটা বা ভিপিএন কনফিগারেশনটা, এই কনফিগারেশনের কোনো আইডিয়া এন্ড ইউজারের কাছে থাকবে না। দ্যাট মিনস এন্ড ইউজার জানবে না যে নেটওয়ার্কে ভিপিএন ইউজ করা হচ্ছে। এইটা যেই টেকনিকে কনফিগার করা হয় বা যে টেকনিকে ইউজ করা হয় সেটাকেই বলা হয় সাইট টু সাইট ভিপিএন। মানে একদম শর্টে, যে এন্ড ইউজারের কাছে কোনো আইডিয়া নাই ও যে কমিউনিকেশনটা করতেছে সেই কমিউনিকেশনটা ভিপিএন এর থ্রুতে হচ্ছে বা ওর ডাটাটা ভিপিএন এর থ্রুতে পাস হচ্ছে, এই আইডিয়া এই ইনফরমেশনটা এন্ড ইউজারের কাছে নাই, এন্ড ইউজার জানে না। যদি এরকম ভাবে আমরা ভিপিএন কনফিগার করি, সেটাকে আমরা বলতে পারি সাইট টু সাইট ভিপিএন। আর যদি এই ইনফরমেশনটা এন্ড ইউজারের কাছে থাকে, দ্যাট মিনস এন্ড ইউজার জানে যে ওকে আমার ডিভাইসে এখন ভিপিএন কনফিগার করতে হবে এন্ড এটার থ্রুতে আমি ডাটাটা সেন্ড করতে পারবো, সেটাকে আমরা বলি রিমোট অ্যাক্সেস ভিপিএন। একটা ইজি মানে আইডিয়া দিলাম। এখন ইলাবোরেটলি যদি বলতে যাই, ইজিটা বোঝা গেছে সবার, সাইট টু সাইট এন্ড রিমোট অ্যাক্সেস? জি স্যার। আচ্ছা, ইলাবোরেটলি যদি বলতে যাই, সেটা হচ্ছে যে আমাদের নেটওয়ার্কের যে এন্ড পয়েন্ট মানে এজ রাউটার, সো একটা নেটওয়ার্ক মানে একটা সাইটের যে এজ রাউটার আরেকটা সাইটের এজ রাউটারের সাথে, মানে আমাদের সাইট টু সাইট ভিপিএন এর কনফিগারেশনটা হয় এজ রাউটারে। সো দ্যাট মিনস
আমার দুই সাইটের এজ রাউটারের মধ্যে আমি যে পয়েন্ট টু পয়েন্ট ভিপিএন পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট কমিউনিকেশনটা কনফিগারেশনটা ক্রিয়েট করব, যেই কনফিগারেশনের থ্রুতে তারা এই ভিপিএনটা ক্রিয়েট করবে সেটাকে আমরা বলি হচ্ছে সাইট টু সাইট ভিপিএন। দ্যাট মিনস সাইট টু সাইট ভিপিএন কনফিগার হয় ইন্টারনাল হার্ডওয়্যার ডিভাইসে, ঠিক আছে? ইন্টারনাল নেটওয়ার্ক হার্ডওয়্যার ডিভাইসের ভিতরে সাইট টু সাইট ভিপিএন কনফিগার করা হয়। সো সাইট টু সাইট ভিপিএন হচ্ছে একটা সাইটের এজ রাউটার থেকে অন্য যার সাথে আমি কমিউনিকেট করতে চাচ্ছি সেই সাইটের এজ রাউটারের হার্ডওয়্যার নেটওয়ার্ক হার্ডওয়্যারের মধ্যে আমরা এই সাইট টু সাইট ভিপিএন কনফিগার করি। অ্যাজ এ রেজাল্ট আমার যে এন্ড ইউজার যারা আছে তারা এই ভিপিএন কনফিগারেশন সম্পর্কে অবগত নয়, কারণ তারা হচ্ছে নর্মাল ডাটা এজ রাউটারের কাছে ফরওয়ার্ড করতেছে এবং এজ রাউটারকে বলতেছে যে আমি অমুক নেটওয়ার্কের কাছে রিচ করতে চাচ্ছি। এখন এজ রাউটারে এটা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার দিয়ে পাস করতেছে না ও প্রাইভেট মানে নেটওয়ার্ক দিয়ে পাস করতেছে না কিভাবে পাস করতেছে, এটা তো এন্ড ইউজারের জানার কথা না এবং জানার দরকারও নাই। সো এটাকে আমরা বলে থাকি হচ্ছে সাইট টু সাইট ভিপিএন। আর রিমোট অ্যাক্সেস ভিপিএন যেটা, সেটা হচ্ছে যে এন্ড ইউজারের যে ডিভাইসটা সেই ডিভাইসের মধ্যে ভিপিএন কনফিগার করে দেওয়া হবে। দ্যাট মিনস লেটস সে একটা মানে রিমোট অ্যাক্সেস ভিপিএন এর আরো মানে ইজি সংজ্ঞা হচ্ছে যে কোনো না কোনো একটা ক্লায়েন্ট বেসড অ্যাপ্লিকেশনের থ্রুতে ভিপিএন কনফিগার করা হয়, ঠিক আছে? সো দ্যাট মিনস এন্ড ইউজারের ভিতরে আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন ভিপিএন অ্যাপ্লিকেশন বা কোনো একটা ভিপিএন ক্লায়েন্ট ইনস্টল করে দিবেন বা কনফিগার করে দিবেন, এন্ড সেই ক্লায়েন্টটা বা সফটওয়্যারের থ্রুতে এন্ড ইউজার ভিপিএন মানে কমিউনিকেশন করবে। সো দ্যাটস ওয়াই যখন আপনি রিমোট অ্যাক্সেস ভিপিএনটা মানে অ্যাক্সেস ইউজ করেন তখন যেটা হয় যে আমরা যখন ডাটাটা সেন্ড করি, দিস ইজ কল্ড রিমোট অ্যাক্সেস ভিপিএন। সো ডাটা যখন আমরা সেন্ড করি, সো সেই ডাটা চলে যায় মানে ক্লায়েন্টে, আপনার এন্ড ইউজারে আপনি ভিপিএন ক্লায়েন্ট কনফিগার করবেন, এখান থেকে ডাটা চলে যাবে হচ্ছে ভিপিএন গেটওয়েতে বা ভিপিএন সার্ভারে, এন্ড সেখান থেকে হচ্ছে যাবে হচ্ছে ডেস্টিনেশন পয়েন্টে। ওকে, সো এটা হচ্ছে রিমোট অ্যাক্সেস ভিপিএন। আর সাইট টু সাইট ভিপিএন হচ্ছে আপনি এক সাইড থেকে আরেক সাইডে ডাইরেক্ট ভিপিএন ট্রান্সফার মানে এক সাইড থেকে আরেক সাইডে পাঠিয়ে দিচ্ছেন, কি বলে ট্রাফিক পাঠিয়ে দিচ্ছেন। সো এটা হচ্ছে সাইট টু সাইট ভিপিএন আর রিমোট অ্যাক্সেস ভিপিএন। সো আর এগুলো ছাড়াও হচ্ছে আরো অনেক ধরনের ভিপিএন থাকে, যেমন হচ্ছে এন্টারপ্রাইজ এন্ড সার্ভিস প্রোভাইডার ভিপিএন। সো এন্টারপ্রাইজ ভিপিএন হচ্ছে আমরা এই যে যেটা বললাম সাইট টু সাইট বা রিমোট অ্যাক্সেস, যেটা আমরা আমাদের সাইডে ইউজ করে থাকি। ওকে, মানে প্রতিটা কর্পোরেট ক্লায়েন্ট তাদের নিজেদের জন্য সে যেভাবে ভিপিএন কনফিগার করে, এখন সে চাইলে সাইট টু সাইট ভিপিএন কনফিগার করতে পারে, সে চাইলে রিমোট অ্যাক্সেস ভিপিএন কনফিগার করতে পারে। দ্যাট ইজ কল্ড এন্টারপ্রাইজ ভিপিএন। এন্ড অ্যানাদার ভিপিএন হচ্ছে সার্ভিস প্রোভাইডার ভিপিএন, দ্যাট মিনস হচ্ছে আইএসপি। সো আপনি আপনার সাইট থেকে ভিপিএন কনফিগার করতে চাচ্ছেন না বা আপনি হ্যাসেলটা নিতে চাচ্ছেন না, আর আপনার হয়তো ইনফ্রাস্ট্রাকচারটা নাই, তো আপনি এখন কি করবেন, আপনি এখন আপনার যে সার্ভিস প্রোভাইডার তাকে বলবেন যে ভাই তোমার যে সিস্টেম আছে এই সিস্টেমের থ্রুতে আমাকে একটা টানেল ক্রিয়েট করে দাও, তোমার এই সিস্টেমের ভিতরে আমাকে একটা ভিপিএন সেগমেন্ট ক্রিয়েট করে দাও, সো দ্যাট আমি সিকিউর ডাটা পাস করতে পারি। সো এটাকে বলা হয় এমপিএলএস ভিপিএন, মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং, ঠিক আছে? সো এই কাজটা হচ্ছে সার্ভিস প্রোভাইডাররা করে থাকে, এমপিএলএস নেটওয়ার্ক বলে ওদেরটা। সো এই এমপিএলএস নেটওয়ার্কের ভিতর দিয়েও আপনি আবার ট্রাফিক ফরওয়ার্ড করতে পারেন। সো এক একটা প্রতিষ্ঠানের জন্য সেপারেট এমপিএলএস রাউট বা এমপিএলএস ট্রাফিক ওরা ক্রিয়েট করে রাখে, ঠিক আছে? সো আপনি সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে যখন নেবেন ওরা তখন আপনার জন্য সেপারেট ভাবে ওদের নেটওয়ার্কের ভিতরে এরকম মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং ক্রিয়েট করে ওরা আপনাকে লেয়ার 2 অথবা লেয়ার 3 তে এরকম একটা লিংক ক্রিয়েট করে, মানে ভার্চুয়াল লিংক ক্রিয়েট করে সেটা থ্রুতে আপনার ডাটা ফরওয়ার্ড করবে। সো ওইখান দিয়ে অন্য কেউ আর ডাটা নিয়ে যেতে পারবে না। সেটাকে বলা হয় সার্ভিস প্রোভাইডার ভিপিএন। এন্ড ফর দ্যাট সার্ভিস ইউ হ্যাভ টু পে দ্য সার্ভিস প্রোভাইডার। ওর কাছ থেকে যে সার্ভিসটা অ্যাভেল করবেন এর জন্য ওকে আপনাকে পে করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সাইট টু সাইট ভিপিএন, মানে এন্টারপ্রাইজ ভিপিএন এ সাইট টু সাইট এন্ড রিমোট অ্যাক্সেস। আর ইসে কি বলে সার্ভিস প্রোভাইডারে গেলে হচ্ছে এমপিএলএস লেয়ার 2 তে আর এমপিএলএস লেয়ার 3 তে। ভিপিএন টাইপ, সো ভিপিএন নিয়ে যেটা আমরা বললাম যে রিমোট অ্যাক্সেস ভিপিএন এবং সাইট টু সাইট ভিপিএন। সো এই রিমোট অ্যাক্সেস ভিপিএন যখন আপনি কনফিগার আমরা করতে যাই, সো রিমোট অ্যাক্সেস ভিপিএন এর ভিতরে আবার টাইপ আছে, একটাকে বলা হয় ক্লায়েন্ট বেস ভিপিএন আর একটাকে বলা হয় ক্লায়েন্ট লেস ভিপিএন। সো আগে ক্লায়েন্ট লেস ভিপিএন এর কথা বলি। যেমন আমরা একটা জিনিস হচ্ছে বলতে গেলে সবসময় ইউজ করে থাকি, বাট আমরা জানি না যে এটা কাইন্ড অফ একটা ভিপিএন টার্মিনোলজির মধ্যে পড়ে। সেটা হচ্ছে আমরা এই যে যত
ওয়েবসাইট ব্রাউজ করি, এইচটিটিপিএস যে ওয়েবসাইট গুলো ব্রাউজ করি এই এইচটিটিপিএস ট্রাফিক গুলো কিন্তু আমাদের এই ক্লায়েন্ট লেস ভিপিএন ক্যাটাগরির মধ্যে পড়ে। বিকজ অফ যখন আমরা আমাদের ব্রাউজার থেকে এই ট্রাফিকটা জেনারেট করি, এটা হচ্ছে এরকম একটা এসএসএল টানেলের ভিতর দিয়ে এই ট্রাফিকটা ফরওয়ার্ড হয়, বিকজ অফ আপনার এই ডাটাটাকে অথেন্টিকেট করার জন্য এবং ডাটাটাকে এনক্রিপ্ট করার জন্য। আপনি যে ডাটাটা পাস করতেছেন ও ফার্স্টে চেক করবে যে আপনার পারমিশন আছে কিনা এসএসএল টানেলের ভিতরে ঢোকার জন্য। এটার জন্য ওই বলা হয় এসএসএল সার্টিফিকেট। এইচটিটিপিএস এই প্রতিটা এস এর জন্য একটা করে সেপারেট এসএসএল সার্টিফিকেট থাকে। সো এই এসএসএল সার্টিফিকেট চেক করে ও আপনাকে অথেন্টিকেট করবে যে না আপনার ডাটাটাকে এসএসএল টানেলে ঢোকানোর পারমিশন আছে। তো যখন আপনি পারমিশন পাবেন তখন আপনার ওই সার্টিফিকেট দিয়ে আপনার ট্রাফিকটাকে এনক্রিপ্ট করে দেওয়া হয়, আপনার ডাটাটাকে এনক্রিপ্ট করে দেওয়া হয়, করে ওই টানেলের ভিতর দিয়ে পাস করা হয়। সো যখনই এই যে টানেল ইউজ করে ভিপিএন টানেল ইউজ করে ট্রাফিক পাস করবে তখন তো এটা একটা ভিপিএন হয়ে যাবে। সো এই কারণে আমাদের এই এইচটিটিপিএস ট্রাফিক গুলোকে আমরা বলে থাকি ক্লায়েন্ট লেস ভিপিএন। আর আরেকটা হচ্ছে ক্লায়েন্ট বেস ভিপিএন, সেটা হচ্ছে আপনি আপনার নেটওয়ার্কের ভিতরে মানে আপনার ডিভাইসের ভিতরে আপনি একটা ভিপিএন সফটওয়্যার ইউজ করবেন, লেটস সে কি বলবো, ওয়ারশার্ক তো এটা না, আপনার লাইক নর্ড ভিপিএন, এমএসড ভিপিএন, আরো এরকম অনেক ধরনের ভিপিএন সফটওয়্যার আছে, ঠিক আছে। সো এরকম বিভিন্ন ধরনের ভিপিএন অ্যাপ্লিকেশনস আছে। সো এই ধরনের কোন একটা অ্যাপ্লিকেশন লেটস আপনি আপনার ডিভাইসে ইনস্টল করে নিলেন। সো এটার থ্রুতে যখন আপনি এই অ্যাপ্লিকেশনটাকে অন করবেন তখন ও আপনার সব ডাটাটাকে এনক্রিপ্ট করে ফেলবে, এবং আপনি যখন এই ডাটা ফরওয়ার্ড করতে যাবেন তখন এরকম কোন সিকিউর একটা ওর যে গেটওয়ে টানেল থাকবে ওই গেটওয়ে টানেলের থ্রুতে ও আপনার ট্রাফিকটাকে ফরওয়ার্ড করবে। ওকে, সো এটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্লায়েন্ট লেস এবং ক্লায়েন্ট বেস ভিপিএন। যেমন এটা হচ্ছে একটা ক্লায়েন্ট লেস ভিপিএন এর এক্সাম্পল, এখানে কিছু লেখা আছে, প্লাস ক্লায়েন্ট বেস ভিপিএন এর কথা বলা আছে। সো এগুলো হচ্ছে ক্লায়েন্ট লেস এবং ক্লায়েন্ট বেস ভিপিএন, যে এসএসএল ভিপিএন। আর আরেকটা ভিপিএন কে যেটা আমরা বলে থাকি দ্যাট ইজ কল্ড হচ্ছে আইপিসেক ভিপিএন। ওকে, সো আইপিসেক হচ্ছে একটা সিকিউরিটি প্রোটোকল, যে প্রোটোকলের থ্রুতে আমরা আমাদের ডাটার ইন্টিগ্রিটি, অথেন্টিসিটি, ঠিক আছে, কনফিডেন্সিয়ালিটি, এইসব জিনিস মেনটেন করে আমরা ডাটাটাকে সিকিউর করি। সো ডাটা কোত্থেকে আসছে, কার কাছে যাবে, ডাটা চেঞ্জ হয়েছে কিনা, ঠিক আছে, ডাটাকে এনক্রিপ্ট করা, এই সব কিছু কন্ট্রোল করে থাকে হচ্ছে আইপিসেক। আইপিসেক ইজ ভেরি স্ট্রং এন্ড ভেরি পাওয়ারফুল। এই কারণে আমরা যখন এই যে সাইট টু সাইট ভিপিএন কনফিগার করতে চাই, সাইট টু সাইট ভিপিএন কনফিগার করার জন্য আমাদের এই আইপিসেক ইউজ করা লাগে। ওকে, সো এই যে এখানে কিছু ফিচার্স দেওয়া আছে যে এই ফিচার্স গুলো আমাদের আইপিসেক এ কিরকম ভাবে কাজ করবে এবং এসএসএল কে এরকম ভাবে কাজ করবে। এরকম টেবিল আপনারা যা কিছু পাবেন এগুলো সবগুলোকে একটু ভালোভাবে পড়বেন, কারণ এই টেবিলের ইনফরমেশন গুলোর উপর থেকে আপনাদের এমসিকিউ কোশ্চেন আসবে। ওকে, সো দেন আসছে হচ্ছে সাইট টু সাইট আইপিসেক ভিপিএন। সো আমরা যখন আইপিসেক সাইট টু সাইট ভিপিএন কনফিগার করতে চাই, আমরা যে প্রোটোকলটা ইউজ করে থাকি সেই প্রোটোকলটাকে বলা হয় আইপিসেক। এটা হচ্ছে টিসিপি আইপি টিসিপি প্রোটোকলের মধ্যে পড়ে, ঠিক আছে। সো আর এখানে আরো একটা প্রোটোকল আছে যেটাকে বলা হয় জিআরই। সো আমরা যখন সাইট টু সাইট ভিপিএন কনফিগার করতে চাই, দেয়ার আর টু টাইপস অফ প্রোটোকল যেটা আমরা ইউজ করে ভিপিএন কনফিগার করতে পারি। একটাকে বলা হয় জিআরই আর আরেকটাকে বলা হয় আইপিসেক, ঠিক আছে। সো জিআরই আর আইপিসেক এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, জিআরই প্রোটোকল ইউজ করে যখন আমরা ডাটা ট্রান্সফার করি, সে যেটা করে সেটা হচ্ছে শুধুমাত্র টানেলের থ্রুতে ডাটাটাকে পাস করে দেয় বা ডাটাটাকে এনক্রিপ্ট করে না। জিআরই প্রোটোকলের থ্রুতে যখন আমরা ভিপিএন ক্রিয়েট করি তখন শুধুমাত্র একটা টানেল ক্রিয়েট হয়, টানেলের ভিতর দিয়ে ডাটা জাস্ট ফরওয়ার্ড হয়, দ্যাটস ইট। বাট ডাটা নরমালি থাকে, মানে আনএনক্রিপ্টেড থাকে। হ্যাঁ, ডাটার অথেন্টিসিটি, ইন্টিগ্রিটি এগুলো মেনটেন করা হয়, বাট ডাটা এনক্রিপ্ট থাকে না। ওকে, সো এটা হচ্ছে জিআরই প্রোটোকলের কাজ বা জিআরই টানেলের কাজ। আচ্ছা, এখানে এখন যেটা আসতেছে সেটা হচ্ছে যে আইপিসেক। আইপিসেক যেটা করে, এই জিআরই যা করে এভরিথিং আইপিসেক করে, বাট তার সাথে এখানে ও যেটা করে নতুন করে সেটা হচ্ছে যে আপনার ডাটাটাকে এনক্রিপ্ট করে ফেলে। ওকে, এনক্রিপ্টেড ডাটা সে সেন্ড করে। সো এই এনক্রিপ্টেড ডাটা সেন্ড করার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে আমার ডাটাগুলো চুরি হয়ে যাওয়ার পসিবিলিটিস বা চুরি হয়ে গেলেও আমার কনফিডেন্সিয়াল ডাটা লিক হওয়ার পসিবিলিটিস অনেক কম থাকে। সো দ্যাটস ওয়াই যখনই আমরা ভিপিএন এর থ্রুতে ডাটা পাস করি বা ডাটা আদান প্রদান করি, আমরা অলওয়েজ প্রেফার করি যে আমাদের ডাটাটা যেন আইপিসেক প্রোটোকল ইউজ করে ট্রান্সফার হয়, দ্যাট মিনস এনক্রিপ্টেড ওয়েতে ট্রান্সফার হয়।
এখন আইপিসেক আর জিআরই এর মধ্যে আবার একটা ছোট্ট একটা কনফ্লিক্ট আছে। কনফ্লিক্টটা হচ্ছে জিআরই আপনার ব্রডকাস্ট ডাটা ফরওয়ার্ড করে, মানে জিআরই হচ্ছে ইউনিকাস্ট ব্রডকাস্ট দুই ধরনের ডাটাই ফরওয়ার্ড করতে পারে। সো লেটস সে আমার যেহেতু এখন এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা পাস করতে হবে, আমাদের ভিপিএনটা কি এক সাইট থেকে আরেক সাইটের সাথে ডাইরেক্ট একটা লিংক এস্টাবলিশ করে দিচ্ছে, তাই না? সাইট টু সাইট ভিপিএন বলি বা রিমোট অ্যাক্সেস যেটাই বলি না কেন, আমরা তো এখানে এখন বেসিক্যালি সাইট টু সাইট নিয়ে আলোচনা করতেছি। সো সাইট টু সাইট কি করে যে এক সাইটের সাথে আরেক সাইটের একটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, মানে ভার্চুয়ালি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ক্রিয়েট করে। সো ভার্চুয়ালি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ক্রিয়েট করলে আমার তো অনেক ধরনের ব্রডকাস্ট ডাটাও ফরওয়ার্ড করার প্রয়োজন পড়ে, যে মাল্টি ইউজারের কাছে আমি সেম ডাটা ফরওয়ার্ড করতে চাচ্ছি, রাউটিং টেবিল ইনফরমেশন বা সুইচিং ইনফরমেশন বা অন্য যে কোনো ইনফরমেশন আমাদের ফরওয়ার্ড করার প্রয়োজন পড়ে। সো জিআরই এই ধরনের ব্রডকাস্ট ডাটাকে একসেপ্ট করে এবং সে ব্রডকাস্ট ডাটা সে ফরওয়ার্ড করতে দেয়। বাট প্রবলেম হচ্ছে আইপিসেকে, আইপিসেক ব্রডকাস্ট কমিউনিকেশন একসেপ্ট করে না। আইপিসেকের ভিতরে শুধুমাত্র ইউনিকাস্ট কমিউনিকেশন করতে হয়। ওকে, সো আইপিসেক শুধুমাত্র ইউনিকাস্ট কমিউনিকেশন একসেপ্ট করে, বাট ব্রডকাস্ট একসেপ্ট করে না। তো এই প্রবলেমটা থেকে বের হওয়ার জন্য যেটা করলো সেটা হচ্ছে জিআরই এবং আইপিসেক দুইটাকে কম্বাইন করে ফেলা হলো, এবং এই কম্বাইন করে এটাকে বলা হয় জিআরই ওভার আইপিসেক। দ্যাট মিনস আমরা একটা টানেল ক্রিয়েট করব, সেই টানেলটা হবে জিআরই টানেল। জিআরই টানেল মানে মেইন প্রাইমারি টানেলটা হবে জিআরই টানেল। এখন জিআরই টানেলের ভিতর দিয়ে তো আমাদের ব্রডকাস্ট ডাটা ইউনিকাস্ট ডাটা দুই ধরনের ডাটাই যায়, বাট কি হয় ডাটাটা প্লেন টেক্সটে যায়। এখন এই জিআরই টানেলের উপরে আমি আবার আইপিসেক টানেল বানাবো। তো আইপিসেক এর কথা হচ্ছে কি যে আইপিসেক এর ভিতর দিয়ে যা যাবে সেগুলোকে সে এনক্রিপ্ট করে ফেলবে, আর আইপিসেক হচ্ছে ইউনিকাস্ট একসেপ্ট করে। তো এই ইউনিকাস্ট ব্রডকাস্টের দায়িত্ব দিয়ে দিলাম জিআরই কে, আর জিআরই এর ডাটাটাকে আমি এনক্রিপ্ট করতেছি আইপিসেক দিয়ে। সো এই কারণে এটাকে বলা হয় জিআরই ওভার আইপি। সো নরমাল কমিউনিকেশন হয় কি যে এখান থেকে আমার ব্রাঞ্চ রাউটার এটা ইন্টারনেট হয়ে তারপরে আমার আরেক ব্রাঞ্চে যাবে। সো এইভাবে নর্মাল কমিউনিকেশনটা হয়, বাট এখন ভিপিএন ক্রিয়েট করার ফলে আমার এই ব্রাঞ্চ আর যে এইচকিউ এদের মাঝখানে একটা ডাইরেক্ট পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হয়ে গেল এবং এরা জাস্ট ডাইরেক্ট কমিউনিকেট করতেছে। সো এটাই হচ্ছে আমাদের ভিপিএন এর বৈশিষ্ট্য বা প্লাস পয়েন্ট। বোঝা গেছে? ওকে, সো নেক্সট টপিক হচ্ছে আমাদের ডাইনামিক মাল্টি পয়েন্ট ভিপিএন বা ডিএম ভিপিএন। সো অনেক সময় দেখা যায় যে সাইট টু সাইট ভিপিএন, যেটা সাইট টু সাইট কি একটা সাইট আরেকটা সাইটের সাথে ভিপিএন কনফিগার করছে, সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। এখন আমার নেটওয়ার্কে এরকম 10-20টা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ক্রিয়েট করা লাগবে। সো প্রতিটা সাইটের জন্য সেপারেট সেপারেট ভিপিএন কনফিগার করা ইজ ডিফিকাল্ট অর টাইম কনজিউমিং ইউ ক্যান সে, অর হ্যাসেল। ওকে, সো এই হ্যাসেল এন্ড ডিফিকাল্টিস থেকে বের হওয়ার জন্য যেটা করা হলো দ্যাট ইজ কল্ড ডাইনামিক মাল্টি পয়েন্ট ভিপিএন বা ডিএম ভিপিএন। সো এটা কি করে, এটা হচ্ছে যে আমাদের ভিপিএন যে আমরা কমিউনিকেশন সাইট টু সাইট কনফিগারেশন যেভাবে আমরা করে থাকি বেসিক্যালি এটাকেই ওই ডিএসসিপি এর মতন মানে ডাইনামিক্যালি আমরা কনফিগার করি। সো জাস্ট আমরা ডিক্লেয়ার করি যে অমুক সাইটের সাথে আমার ভিপিএন কনফিগার করতে হবে, এন্ড দেন ওরা তখন এই ইনফরমেশনটা কালেক্ট করে নেয়। সো এটা হচ্ছে ডাইনামিক মাল্টি পয়েন্ট ভিপিএন, এটা নিয়ে এখানে একটু আলোচনা করা আছে এবং ডিএম ভিপিএন এর কিছু টপোলজিও দেওয়া আছে। সেটা হচ্ছে হাব এন্ড স্পোক টপোলজি, নরমালি আমরা যেটা করে থাকি হাব টু স্পোক টানেল, আর এটা হচ্ছে হাব টু স্পোক এন্ড স্পোক টু স্পোক টপোলজি। সো শুধু হাব আর স্পোকের ভিতরে না, স্পোকরাও আবার নিজেদের মাঝখানে আপনার ভিপিএন কনফিগার করে কমিউনিকেট করতে পারবে। ওকে, সো এগুলো হচ্ছে অনেক ফ্যাসিলিটিস। এন্ড এই যে ভার্চুয়াল আইপিসেক ইন্টারফেস, যে আইপিসেক জিনিসটা কিভাবে কাজ করে অপারেট করেন ফাংশন করে, এটা নিয়ে আবার এই যে সেপারেট আমাদের পরের চ্যাপ্টারটাই আছে দ্যাট ইজ কল্ড আইপিসেক। সো আইপিসেক এর ভিতর দিয়ে অ্যাকচুয়ালি কিভাবে আমাদের ডেটা পাস হয়, আইপিসেক এর ভিতর দিয়ে যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অরিজিন, অথেন্টিকেশন, এই তিনটা জিনিস হচ্ছে খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয়। দ্যাটস ওয়াই আমাদের যে ডেটা আমরা সেন্ড করি, ঠিক আছে, সেই ডেটা মানে একদম অথেন্টিকেট থাকে এবং এটা মানে লস্ট হওয়া বা চুরি হওয়া, ঠিক আছে, বা অন্য কারো হাতে পড়ে গেলে আমার ক্ষতি হওয়া, এই জিনিসগুলো আমাদের নিয়ে তেমন চিন্তা করতে হয় না। আর এখানে তারা আর একটা অ্যাসিমেট্রিক এই জিনিসটা পারফর্ম করার জন্য, আমাদের এই আইপিসেক এর ফুল কমিউনিকেশনটা পারফর্ম করার জন্য আমরা ডেফি হেলম্যান অ্যালগরিদমটা ইউজ করে থাকি, এবং আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে ডেফি হেলম্যান হচ্ছে একটা অ্যাসিমেট্রিক অ্যালগরিদম, যেখানে হচ্ছে আপনার এনক্রিপশন এবং ডিক্রিপশন দুইটা ডিফারেন্ট কি দিয়ে করা হয়। সো
যখন এনক্রিপ্ট করা হবে এক কি দিয়ে, আবার যখন ডিক্রিপ্ট করতে যাবেন তখন ডিক্রিপ্ট করতে হবে আরেক কি দিয়ে। সো মাঝখানে যদি আপনার কিও কম্প্রোমাইজ হয়ে যায়, ইট ডাজন্ট ম্যাটার। সো এইখানে এই জিনিসগুলোর একটা ফুল ডিটেলস দেওয়া আছে যে কিভাবে অ্যাকচুয়ালি ফুল অপারেশনটা অপারেট করে থাকে, কনফিডেন্সিয়ালিটি কিভাবে মেইনটেইন করে, যেটা আমরা লাস্ট দিন অলরেডি দেখেছি, ইন্টিগ্রিটি কিভাবে মেইনটেইন করে, ঠিক আছে, অথেন্টিকেশন কিভাবে মেইনটেইন করে, কি কিভাবে এক্সচেঞ্জ করে, এই সব কিছু এখানে যে ভিডিও সহকারে এক্সপ্লেন করে দেওয়া আছে। সো ইউ হ্যাভ টু জাস্ট গো থ্রু দ্যাট, এন্ড দ্যাটস ইট ফর আওয়ার ভিপিএন। ভিপিএন টপিক এখানেই শেষ। বোঝা গেছে? পড়তে হবে স্যার। ডেফিনেটলি পড়তে হবে। সবগুলাই এখানে জাস্ট ডিটেইলড ইনফরমেশন দেওয়া আছে, আপনাদেরকে জাস্ট এটাকে গো থ্রু করতে হবে। আমাদের নেক্সট টপিক হচ্ছে কিউওএস বা কোয়ালিটি অফ সার্ভিস। সো হোয়াট ইজ কোয়ালিটি অফ সার্ভিস? কোয়ালিটি অফ সার্ভিস হচ্ছে যে আপনি একটা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করে ফেলছেন, রেডি করে ফেলছেন। লেটস সে আমাদের এই যে নেটওয়ার্কটা, সো আমাদের নেটওয়ার্ক অলরেডি রেডি। নাও আমাকে মেক শিওর করতে হবে যে আমি যে নেটওয়ার্কটা যেই কি বলবো স্ট্যান্ডার্ড মাথায় রেখে রেডি করেছিলাম, সেই স্ট্যান্ডার্ডটাকে আমি ধরে রাখতে পারছি কিনা, বা আমি যেই কাজটা করব বলে এটাকে ধরে রাখছিলাম আমি সেই কাজটা করতে পারছি কিনা, সেই আহ, জিনিসটাকে কি আমি ফুলফিল করতে পারছি কিনা। ওকে, সো এটাকে আমরা বলে থাকি হচ্ছে কিউওএস বা কোয়ালিটি অফ সার্ভিস। তো আমাদের এই টপিকটার মধ্যে আমরা এই কোয়ালিটি অফ সার্ভিস বা কিউওএস নিয়ে আলোচনা করব, যে কিভাবে কিভাবে আমরা এগুলাকে এনশিওর করতে পারি বা মেক শিওর করতে পারি। সো কোয়ালিটি অফ সার্ভিসে যাওয়ার আগে আপনাদের কাছে একটা সিম্পল কোয়েশ্চেন করি, দেখে এটা আনসার দিতে পারেন কিনা। সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কে ট্রাফিক কয় রকমের হতে পারে, মানে কয় ধরনের ট্রাফিক আমরা পেতে পারি, নেটওয়ার্ক ট্রাফিক। দেখি আপনাদের মাথায় কি আসে, হোয়াট ডু ইউ know or what do you understand, what idea you have যে নেটওয়ার্কে কত ধরনের ট্রাফিক থাকতে পারে, how many traffics are there in a network? কত রকম ট্রাফিক হতে পারে বলেন দেখি, একটা নাম্বার বলেন, কয়েকটা ট্রাফিকের নাম বলেন, ভুল হোক সমস্যা নাই তো। স্যার যেমন জানি না সঠিক কিনা, সমস্যা যেমন নাই তো ভুল হইলে। ট্রাফিকের মধ্যে স্যার টাইপের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের টেক্সট টাইপের ট্রাফিক হতে পারে, গুড, ভিডিও টাইপের ট্রাফিক হতে পারে, ভয়েস ট্রাফিক ভেরি হতে গুড, পারে, ভেরি গুড। দেন এই কয়টাই মাথায় আসতেছে এই মুহূর্তে। এই কটাই মাথায় আসতেছে এই মুহূর্তে, এই কটাই ট্রাফিক আছে, আপনি এক্সাক্ট জিনিসটাই বলেছেন। আমাদের ট্রাফিক তিন টাইপের ট্রাফিক হয়। ওকে, একটা হচ্ছে যেটাকে আপনি টেক্সট টাইপ ট্রাফিক বলছেন, ওটাকে টেক্সট না বলে জেনেরিক ভাবে একটা নাম বলেন দেখি। ডাটা। ডাটা, এক্স্যাক্টলি, ডেটা ট্রাফিক। একটা হচ্ছে ডেটা ট্রাফিক, একটা হচ্ছে ভয়েস ট্রাফিক, আর একটা হচ্ছে ভিডিও ট্রাফিক। এর বাইরে আর ট্রাফিক কোত্থেকে আসবে? এই তিন Okay, ধরনের sir. ট্রাফিকই তো আমরা আদান প্রদান করি, আইদার কোনো ডেটা সেন্ড করি, অর কোনো একটা ভয়েস সেন্ড করি, অর কোনো একটা ভিডিও সেন্ড করি। সো এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্কের ট্রাফিক। সো এই কিউএস নিয়ে যখন আমরা কাজ করতে যাব, তখন ফার্স্ট অফ অল আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি যে নেটওয়ার্কটা ইউজ করতেছেন সেই নেটওয়ার্কের মানে কোন ধরনের ট্রাফিক বেশি ইউজ হচ্ছে, বা নেটওয়ার্কটার পারপাস কোন ধরনের ট্রাফিককে হ্যান্ডেল করা। ঠিক আছে, তো সেই ধরনের ট্রাফিককে তখন প্রায়োরিটাইজ দিতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে। সো প্রায়োরিটি বেসিসে ওর আবার কিছু ফিচার্স আছে, যে লেটস সে ডেটা ট্রাফিকের জন্য আমরা আসতে এটা সামনে দেখাবো আর কি। ডেটা ট্রাফিকের কিছু প্রায়োরিটি আছে, সেই প্রায়োরিটি আপনাকে মেক শিওর করতে হবে, তাহলে ডেটা ট্রাফিক ভালোভাবে যাবে। ভিডিও ট্রাফিকের জন্য কিছু কন্ডিশনস আছে, আপনি কন্ডিশন ফুলফিল করতে হবে, করলে তখন ভিডিও ট্রাফিক ভালো হবে। ভয়েস ট্রাফিকের জন্য কিছু কন্ডিশন আছে। সো এভরি ট্রাফিক হ্যাজ দেয়ার ওন প্রায়োরিটিস। সো এই কারণে আমাদেরকে কিউএস নিয়ে যখন আমরা কাজ করতে যাব, আমাদেরকে ওই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে হবে বা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কোন ধরনের ট্রাফিক হ্যান্ডেল করছি বা কোন ধরনের ট্রাফিক নিয়ে কাজ করছি। বুঝা গেছে?
সো এই যে প্রায়োরিটাইজ দ্য ট্রাফিক, সো এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার নেটওয়ার্কের ট্রাফিক কিরকম, আপনার এটা কি ভিডিও ট্রাফিক না ভয়েস ট্রাফিক না ডেটা ট্রাফিক। সো সেই ট্রাফিক অনুসারে তখন আপনাকে একটা প্রায়োরিটি দিতে হবে, সেটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। এবং এটা করতে গিয়ে আপনাকে যেই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্যান্ডউইথ, কনজেশন, ডিলে এন্ড জিটার। সো আপনার নেটওয়ার্কে পর্যাপ্ত পরিমাণ ব্যান্ডউইথ আছে কিনা, ব্যান্ডউইথ থাকলে সেটা প্রপারলি অপারেট করছে কিনা, ব্যান্ডউইথের ঠিক মতন ভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা, ডিস্ট্রিবিউশন হতে গিয়ে কোথাও কনজেশন ক্রিয়েট হচ্ছে কিনা। ঠিক আছে, কনজেশন জিনিসটা কি, সেটা হচ্ছে যে যেমন এই যে এখানে আমাদের আপলিঙ্ক থেকে হচ্ছে লেটস সে 1 2 3 4 5টা লিঙ্ক আমার কাছে যোগ হয়েছে, ডাউন লিঙ্ক আমি একটা লিঙ্ক দিয়ে ডাটা ফরওয়ার্ড করছি। সো বা ডাউন লিঙ্ক থেকে একটা লিঙ্ক দিয়ে ডাটা আসতেছে, আমি আপ লিঙ্কে 5টা লিঙ্কে পাঠাচ্ছি। সো প্রপার এখানে তো আহ, মানে সামঞ্জস্যটা থাকতেছে না, থাকছে না এখানে, তাই না? এখানে তো ওই এটাকে কি বলবো, মানে মিলটা তো আসতেছে না। আপনি ডাউনলিঙ্ক থেকে 1000 এমবিপিএস পাচ্ছেন, আপলিঙ্কে 100 এমবিপিএস ফরওয়ার্ড করছে। সো তাহলে তো এখানে বটলনেক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, তো এখানে কনজেশন ক্রিয়েট হবে। আপনি আপ ডাউনলিঙ্কে, আপনার আপলিঙ্কে থেকে হচ্ছে আপনি 1000 এমবিপিএস পাচ্ছেন, ডাউনলিঙ্কে আপনার প্রোভাইড করতেছেন 100 এমবিপিএস। তো সবাই তো ঠিক মতন ডাটা পাচ্ছে না, যার কাছে যতটুকু যাওয়ার দরকার সেটা হচ্ছে না। তো তখন এখানে কনজেশন হবে, কনজেশন হলে নেটওয়ার্কে ডিলে ক্রিয়েট হবে, ডিলে ক্রিয়েট হলে জিটার ক্রিয়েট হবে। ঠিক আছে, এগুলো সবগুলো একটা আরেকটার সাথে লিঙ্কড আপ। সো আপনাকে আগে মেক শিওর করতে হবে যে নেটওয়ার্কে প্রপার মানে অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ আছে কিনা, ব্যান্ডউইথ গুলো প্রপারলি ডিস্ট্রিবিউটেড কিনা, যেখানে যতটুকু ব্যান্ডউইথ দরকার সেখানে ততটুকু ব্যান্ডউইথ অ্যাসাইন করা আছে কিনা। এন্ড দেন ব্যান্ডউইথ গুলো যদি ভাবে অ্যাসাইন করা থাকে, দেন হচ্ছে যে কোথাও কনজেশন ক্রিয়েট হচ্ছে কিনা। যদি কনজেশন ক্রিয়েট হয় তাহলে সেটাকে কিভাবে আমরা সলভ করতে পারি, প্রপারলি লিংক অ্যাগ্রিগেট করা আছে কিনা। ঠিক আছে, সো এরকম অনেক কিছু আমাদেরকে মেক শিওর করতে হয়। সো এইগুলোই হচ্ছে আমাদের কোয়ালিটি অফ সার্ভিস বা কিওএস। সো এই কারণে এই যে ব্যান্ডউইথ, কনজেশন, ডিলে, জিটার, এই প্রবলেম গুলো হওয়ার ফলে বেসিক্যালি কি হচ্ছে, আমাদের নেটওয়ার্কে প্যাকেট লস হচ্ছে। সো যখন আপনার নেটওয়ার্কে প্যাকেট লস হচ্ছে, প্যাকেট লসের এগেইনস্টে আপনি কোনো স্টেপ নিচ্ছেন কিনা। সো আপনার আমাদের নরমালি যেটা করতে হয়, প্যাকেট লসের এগেইনস্টে আমাদের পেলোড বাফার বা পেলোড ডিলে বা পেলোড ডিলে বাফার বলে থাকি আমরা। ঠিক আছে, বাফার ডিলে। সো এই পেলোড বাফার ডিলে আমরা অ্যাড করতে পারি। সো জিনিসটা এরকম হয়, আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আপনারা এটা খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। অনেক সময় আমরা যখন ফেসবুক বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যখন কথা বলতে থাকি, তো কথা বলতে বলতে অনেক সময় এরকম হয় না যে হঠাৎ করে অপর সাইড থেকে আপনি কোনো কথা শুনতেছেন না, বাট কিছুক্ষণ পর যাওয়ার পরে মানে যে কথাগুলো আপনি শুনতেছেন সেই কথাগুলো অনেক ফাস্টার বলতেছে, খুব তাড়াতাড়ি কথা বলতেছে, আবার কথার স্পিডটা নর্মাল হয়ে গেছে। এরকম হয়েছে না অনেক অনেক সময় অনেক জায়গায়। সো এখানে কি হয় যে প্যাকেট গুলো আসতেছে, আস্তে আস্তে কোন একটা প্যাকেট ওখানে এখন রিচ করতে পারতেছে না, আটকে গেছে। সো তখন এখানে একটা ডিলে ইউজ করা হয়। ঠিক আছে, যে ওকে, তোমাকে আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করতে দিলাম, এই সময়ের ভিতরে প্যাকেট আসবে। সো তখন ওই ডিলে টাইমটা ওয়েট করার মধ্যে ওই যে মিসিং যে প্যাকেটগুলো, ওই প্যাকেটগুলোকে কম্প্রেস করে একবারে থ্রো করা হয়, এবং পরের প্যাকেটের যে টাইমটা ওই টাইমের মধ্যেই আবার পরের প্যাকেটকে সেন্ড করে দেওয়া হয়। সো এটা হচ্ছে একটা সিনারিও। ঠিক আছে, পেলোড বা বাফার ডিলার। আবার আরেকটা সিনারিওতে কি হয়, যে প্যাকেট আপনি সেন্ড করতেছেন করতেছেন, এখন প্যাকেট আসতেছে না, সেখানে বাফার ডিলে অ্যাড করে দিয়েছেন। এখন ডিলের জন্য আপনি যে টাইম ফ্রেমটুকু অ্যাড করছেন, সেই টাইম ফ্রেমের ভিতরে আপনার ওই কি বলে প্যাকেটগুলো আইসা পৌঁছাতে পারে নাই, মানে প্যাকেটগুলো বাফারিং হচ্ছে। সো তখন যেহেতু টাইম পার হয়ে যাচ্ছে, ওই প্যাকেটগুলোকে কমপ্লিটলি ড্রপ করে দিয়ে নেক্সট প্যাকেট পাঠায়। যেটা হয় যে আমরা কথা বলতে বলতে অনেক সময় কথা আটকায় গেছে, তারপরে যখন আবার কথা শোনা যায় মাঝখানের কথা একদম মিসিং। সো ওইটা হচ্ছে যে ও বাফার টাইমের মধ্যে আইসা পৌঁছাতে পারেনি, দ্যাটস এ পুরো প্যাকেটটাকে ডিসকার্ড করে দিছে। সো এই যে এখানে পেলোড বাফার ডিলে, ঠিক আছে, পেলোড ডিলে বাফার যেটা আছে, এই যে বাফার ডিলে বা ডিলে বাফার, এগুলোর কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে যে কিভাবে এটা অ্যাকচুয়ালি অপারেট করে বা কিভাবে ফাংশন করে। ওকে, সো এইগুলো নিয়ে এখানে আলোচনা করা আছে যে ট্রাফিক, আপনার নেটওয়ার্কে কি কি ধরনের ট্রাফিক থাকতে পারে। সো যেটা বললাম যে আমাদের নেটওয়ার্কে 3 ধরনের ট্রাফিক থাকবে, ভয়েস ট্রাফিক, ভিডিও ট্রাফিক এন্ড ডেটা ট্রাফিক। সো এটা হচ্ছে ভয়েস ট্রাফিকের ক্যারেক্টারিস্টিক্স। আপনাকে আপনার নেটওয়ার্কের যদি প্রায়োরিটাইজ ট্রাফিক ভয়েস ট্রাফিক হয়, তখন তাকে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স তার হয়ে থাকে, এবং এই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে মেনটেন করার জন্য আপনার এই রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করতে হবে। সো আপনি যদি এই রিকোয়ারমেন্টটা সেট করতে পারেন আপনার নেটওয়ার্কে, তাহলে আপনার ভয়েস ট্রাফিকটা অনেক ভালো থাকবে। ইয়েস বিনয়? স্যার, আমাদের ইমেজটা কি ভিডিও ট্রাফিকের মধ্যেই পড়ে? ইমেজটাও তো একটা টাইপ।
এখন ইমেজ যদি আপনি শুধু সিঙ্গেল ইমেজ সেন্ড করেন, ওইটা অ্যাকচুয়ালি বলে ডেটা ট্রাফিকের মধ্যে, ঠিক আছে। আর আচ্ছা ভিডিও ট্রাফিকের মধ্যে হচ্ছে পুরো কমপ্লিট একটা ভিডিও সেগমেন্ট চলতেছে, লাইভ প্লে হচ্ছে, ঠিক আছে। সো মুভিং কিছু একটা, সো সেটাই এসে পড়ে হচ্ছে ভিডিওর মধ্যে, বাট স্টিল কোনো কিছু ওইটা হচ্ছে আপনার ডেটার মধ্যে পড়ে। ও আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। সো এটা হচ্ছে আমাদের ভয়েস ট্রাফিকের ক্যারেক্টারিস্টিক্স। সো বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করতে হয়, সো এই যে এই জিনিসগুলো এখানে আলোচনা করা আছে। দেন ভিডিও ট্রাফিকের জন্য সেম কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সো আপনাকে এই বৈশিষ্ট্যগুলো তখন মেনটেন করতে হবে। এগুলোকে যদি আপনি ফুলফিল করতে পারেন আপনার নেটওয়ার্কে, তখন ভিডিও ট্রাফিক অনেক ভালো স্মুথলি রান করবে আপনার নেটওয়ার্কে, ওই যে বাফার ডিলে এগুলো অনেক কম হবে। সো নেটওয়ার্ক ভালো মানে ভালোভাবে অপারেট করবে। আর ডেটা ট্রাফিক হলে ডেটা ট্রাফিকের বৈশিষ্ট্য মেনটেন করবেন, ঠিক আছে। সো ডেটা ট্রাফিকের জন্য স্পেসিফিক তেমন কোনো ক্যারেক্টারিস্টিক্স বা রিকোয়ারমেন্ট থাকে না, যেটা হচ্ছে আমাদের ভিডিও ট্রাফিক বা ভয়েস ট্রাফিকের জন্য থাকে। সো এগুলো হচ্ছে আমাদের কিছু টেকনিক্স যেগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এন্ড দেন হচ্ছে কিউইং অ্যালগোরিদম। তো যখন আমরা মানে কোন একটা কিউ নিয়ে কাজ করতে যাব, যেমন নেটওয়ার্কে কিভাবে ডাটা আসতেছে, সেই ডাটাগুলোকে কোন সেগমেন্টে আমরা পাঠাবো, তখন আমাদের এগুলো কিউ নিয়ে কাজ করতে হয়। সো দেয়ার আর লটস অফ কিউইং অ্যালগোরিদম। ওকে, যেমন আছে ফিফো, ফাস্ট ইন ফাস্ট আউট, ওয়েটেড ফেয়ার কিউইং, দেন ক্লাস বেসড ওয়েটেড ফেয়ার কিউইং, লো ল্যাটেন্সি কিউইং। সো কোন কিউটা আপনি আপনার নেটওয়ার্কে ইউজ করলে আপনার নেটওয়ার্ক বেটার পারফর্ম করবে, সেটা আপনাকে আগে বুঝতে হবে, সেটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। সো প্রতিটা এই যে কিউইং অ্যালগোরিদম নিয়ে এখানে হালকা একটু আলোচনা করা, যে এই অ্যালগোরিদমটা এই কাজ করে, ওই অ্যালগোরিদমটা ওইটা কাজ করে। সো এগুলোতে আমি আর ইন ডিটেলসে যাচ্ছি না, জাস্ট এগুলো নিয়ে এখানে আলোচনা করা আছে। সো এগুলো আপনাদেরকে একটু দেখতে হবে, পড়তে হবে। অ্যান্ড ক্লাস বেসড কিউইং, লো ল্যাটেন্সি কিউইং, এই তো কিউইং অ্যালগোরিদম। নেক্সট হচ্ছে কিউএস মডেল। তো যখন আমরা এই কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে কাজ করতে যাব, সো তখন সবসময় আমাদের কোনো না কোনো একটা মডেল বা কোনো না কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করতে হয়। আমাদেরকে আগে চিন্তা ভাবনা করতে হয় যে কোন স্ট্রাকচারটা ফলো করলে আমার জন্য ভালো হবে, কোন দিকে যদি আমি আগাই সেটা আমার জন্য বেস্ট হবে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। তো এখানে দুই ধরনের মডেল আছে আমাদের, অ্যাকচুয়ালি তিন ধরনের মডেল আছে। একটাকে বলা হয় বেস্ট এফোর্ট মডেল, আর একটা ইন্টিগ্রেটেড সার্ভিস, আর একটা ডিফারেন্সিয়েটেড সার্ভিস। সো বেস্ট এফোর্ট মডেল অ্যাকচুয়ালি যে মডেলটা, এটা হচ্ছে কোনো মডেলই না। বেস্ট এফোর্ট সার্ভিস মানে এখানে আপনি কিছুই করবেন না, ওইটারই বলা হয় বেস্ট এফোর্ট, ঠিক আছে। সো ইউ আর নট অ্যাকচুয়ালি ডুইং এনিথিং, ইউ আর নট ইমপ্লিমেন্টিং এনিথিং অর অ্যাডিং এনিথিং। সো এটাকে আমরা বলে থাকি হচ্ছে বেস্ট এফোর্ট মডেল। লাইক ওকে, চলতেছে, চলতে দাও। এই যে এখানে বলছে দিস ইজ নট অ্যান ইমপ্লিমেন্টেশন অফ কিউএস, ইট ইজ নট এক্সপ্লিসিটলি কনফিগার্ড। সো এখানে অ্যাকচুয়ালি আপনি কোনো কিছু ইমপ্লিমেন্টও করতেছেন না, নতুন করে কিছু এখানে কনফিগারও করতেছেন না। বাট একটা আছে ইন্টিগ্রেটেড সার্ভিস মডেল, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড সার্ভিস মডেল। সো আপনার নেটওয়ার্কের যদি হচ্ছে আপনি ট্রাফিক ইউটিলাইজেশনটাকে বেটার করতে চান, খুব ভালো রাখতে চান, গ্যারান্টিড সার্ভিস ডেলিভারি রাখতে চান, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ইন্টিগ্রেটেড সার্ভিস মডেলটা ইউজ করা বেটার। মানে এটা হচ্ছে বেস্ট যদি বলতে চাই, ইন্টিগ্রেটেড সার্ভিস মডেলটা হচ্ছে বেস্ট। বাট এখানে ক্যাচ কোথায়? ক্যাচ হচ্ছে এটা, মানে এটা স্কেলাবিলিটি অনেক শর্ট। আপনি এটাকে চাইলেই মানে অনেক জায়গায় অনেক জিনিসগুলোকে একসাথে এটার মধ্যে ইন্টিগ্রেট করতে পারবেন না। ওকে, সো ওর পরিসরটা ছোট। যেহেতু পরিসর ছোট, অল্প পরিসরে কাজ করে, এই কারণে এটাতে বেস্ট এফোর্ট পাওয়া যায়, মানে ওর কাছ থেকে বেস্ট আউটকামটা পাওয়া যায়। সো আমাদের নেটওয়ার্কটা যদি ছোট নেটওয়ার্ক হয়, ঠিক আছে, ডিভাইস গুলো যদি অল্প হয়, স্বল্পভাবে এটাকে যদি আপনি কন্ট্রোল বা মনিটর করতে পারেন, সেই ক্ষেত্রে ইন্টিগ্রেটেড সার্ভিস মডেল ইউজ করা বেটার। আর নেটওয়ার্কটা যদি অনেক বড় হয়, লার্জ হয়, যেখানে আপনার স্কেলেবিলিটি দরকার, ঠিক আছে, ডাইভার্সিটি দরকার, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েটেড সার্ভিস মডেল দরকার। তো এই যে ইন্টিগ্রেটেড সার্ভিস মডেল, ডিফারেন্সিয়েটেড সার্ভিস মডেল, দেন বেস্ট এফোর্ট সার্ভিস মডেল। ওকে, সো প্রতিটার জিনিসেরই আর কি এখানে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কিভাবে কাজ করে, এভরিথিং এখানে বলা আছে। সো ইউ হ্যাভ টু লাইক গো থ্রু দিস অ্যাজ ওয়েল। জাস্ট রিডিং, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম। অ্যান্ড কিউএস ইমপ্লিমেন্টেশন, আমরা কিভাবে কিউএস কে ইমপ্লিমেন্ট করতে পারি। সো কিউএস ইমপ্লিমেন্ট করার জন্য বেশ কিছু টুলস আছে, কিছু টেকনিক্স আছে, যেই টেকনিক্স গুলোকে আমাদের ইউজ করতে হবে। যেমন প্যাকেট লস কে অ্যাভয়েড করতে হবে। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনার নেটওয়ার্কে তেমন প্যাকেট লস হচ্ছে না। সো প্যাকেট লস না হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনি কোন প্রোটোকলে কাজ করবেন, টিসিপি তে করবেন না, ইউডিপি তে করবেন না, ওয়েবে করবেন না, কোথায় করবেন। ওকে, সো ইউ নিড টু জাস্ট গো থ্রু দ্যাট কিউএস টুলস। কিছু স্পেসিফিক টুলস আছে টেস্ট করার জন্য, যে একটা টুলস দিয়ে, যেমন এটা হচ্ছে ক্লাসিফিকেশন এন্ড মার্কিং টুলস। সো এটা দিয়ে হচ্ছে আপনার ফাইন্ড আউট করা হচ্ছে যে কোথায় প্রবলেমটা হচ্ছে, কি হচ্ছে। দেন
কিছু টুল দিয়ে হচ্ছে আপনার এই প্রবলেমকে যখন আপনি ফাইন্ড আউট করবেন যে ওকে এখন এটাকে কিভাবে অ্যাভয়েড করব, কিভাবে এটাকে মিটিগেট করব, কিভাবে এটাকে ম্যানেজ করব, সো এরকম সেপারেট সেপারেট টুলস আপনার নেটওয়ার্ককে ম্যানেজ করার জন্য বা মেনটেন করার জন্য ইউজ করা হয়। বাট মানে শুনতে হয়তো খারাপ লাগবে বা আপনাদের কাছে মনে হবে যে স্যার এত কিছু যে করতেছে এগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্লাই কোথায় হয়। স্যার এই অনেস্টলি কোশ্চেনটাই এই মাত্র মনে রাখছে স্যার। যে এই যে জিনিসগুলো এগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্লাই কোথায় হয়, এগুলো অ্যাপ্লাই হয় নেটওয়ার্কের মধ্যে, কিন্তু আমাদের দেশের কোন নেটওয়ার্কের মধ্যে এগুলো অ্যাপ্লাই হয় না। বড় বড় কোম্পানি যেগুলো আছে সেখানে এগুলোর খুবই একটা স্মল স্কেলের অ্যাপ্লিকেশন, এই কিউএস অ্যাপ্লিকেশনটা মেনটেন করা হয় বড় বড় নেটওয়ার্ক লাইক সামিট অর ফাইবার এট হোম। ওকে, সো তারা হচ্ছে এটা খুবই একটা স্মল স্কেলের এই জিনিসটা ইউজ করে, বাট অন্যরা করে না, অ্যাটলিস্ট আমাদের দেশে করে না। বাট বাইরের দেশে এবং মানে বাইরের যেগুলো বড় বড় কোম্পানি, ইভেন বাইরের দেশেও ছোট ছোট কোম্পানি বা ছোট ছোট নেটওয়ার্ক যারা আছে, নেট সার্ভিস প্রোভাইডার বলেন বা হোয়াট এভার, তারা এই জিনিসগুলোকে মেনটেন করে না বিকজ অফ এই যে কিউএস এটা মেনটেন করার জন্য, মনিটর করার জন্য, এটা নিয়ে কাজ করার জন্য লোক লাগবে। এখন লোকগুলোকে আপনি ওদের কথা হচ্ছে যে জাস্ট আমি নেটওয়ার্ক বিল্ড করে দিলাম, ফাইন, এখন নেটওয়ার্ককে আবার সেপারেট ভাবে নেটওয়ার্কের কোয়ালিটি কেন আমাকে মেক শিওর করতে হবে? আমি এত মানে আমার হাতে সময় নাই বা আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ রিসোর্স, আমার এরকম ম্যান পাওয়ার নাই যে আমি সেপারেট ভাবে আবার কিছু লোককে রেখে দিব জাস্ট টু মেক শিওর দ্য কোয়ালিটি। কারণ আমার নেটওয়ার্ক চলতেছে, যদি প্রবলেম হয় নেটওয়ার্ক ডাউন থাকবে, যদি ডাউন না থাকে নেটওয়ার্ক চলবে। নেটওয়ার্ক স্লো হয়ে গেছে, ফাইন, আমি এটা দেখে হয়তো একটা লিংকে একটু চেঞ্জ করে দিলাম, একটু ব্যান্ডউইথ চেঞ্জ করে দিলাম, এভাবে। সো ওরা মেইনলি রিলাই করে হচ্ছে নেটওয়ার্ক আর্কিটেকচারের উপরে, নেটওয়ার্কের ডিজাইনের উপরে, নট নেটওয়ার্ক এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে নেটওয়ার্কের কোয়ালিটির উপরে। ঠিক আছে, সো এই প্র্যাকটিসটা আমাদের দেশে খুবই কম, মানে খুবই কম বলতে খুবই কম, ঠিক আছে। আর বাইরের দেশেও আছে মিড রেঞ্জে, নট হাই লেভেলে করে না। বাট বড় বড় কোম্পানি যেগুলো আছে, ঠিক আছে, তারা আবার এই জিনিসগুলোকে খুবই মেক শিওর করে। লেটস সে ফেসবুক, ওদের এটা মেক শিওর করতে হবে, দে হ্যাভ টু মেক শিওর দেয়ার কোয়ালিটি অফ সার্ভিস, বিকজ যদি ওরা ওদের নেটওয়ার্কের কোয়ালিটি অফ সার্ভিসকে মানে আপ টু দা মার্ক না রাখতে পারে, তখন দেখা যাবে যে যে এন্ড ইউজার যারা আছে বা কাস্টমার যারা আছে তারা প্রপার আউটপুটটা পাবে না। সো ওরা যখন প্রপার আউটপুট পাবে না, তখন আস্তে আস্তে কি ফেসবুক থেকে মুখ ফিরায় নিবে, ওরা অন্য যে এখানে বেটার সার্ভিস পায় সেখানে চলে যাবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমি যদি বলি যে নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার যারা আছে বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি, বড় বড় আইএসপি মানে আইআইজি, যেটা আমাদের দেশে আইআইজি যদি বলি, তো ওরা যদি বেটার সার্ভিস মেক শিওর করতে না পারে, তাহলে কেন কোম্পানি ওর সার্ভিসটাকে ইউজ করবে? লেটস সে ওর নেটওয়ার্কে বলা হয়েছে আপনাকে আমি 1 জিবি ট্রাফিক দিচ্ছি, সো ওর কাছ থেকে আমি 1 জিবি ট্রাফিক নিচ্ছি ঠিকই, কিন্তু 1 জিবি ট্রাফিক ইউজ করতে গেলে দেখা যাচ্ছে যে আমি ইউজ করতে পারতেছি 80 Mbps, মানে 800 Mbps, 800, ফুল ট্রাফিকটাকে আমি ইউটিলাইজ করতে পারতেছি না। সো এখানে কিন্তু 200 Mbps আমার লস। দ্যাট মিনস ওর এই কোয়ালিটি অফ সার্ভিসে ও প্রপার যদি মানে সার্ভিসটাকে যদি মেনটেন না করতে পারে, সার্ভিসের কোয়ালিটিটাকে যদি ধরে না রাখতে পারে, তাহলে এরকম ভাবে 200 Mbps এখানে লস যাচ্ছে। এখন অন্য আরেকটা সার্ভিস প্রোভাইডার আমি দেখতেছি যে ওর কাছে অ্যাটলিস্ট 900 Mbps পাচ্ছি আমি, 100 Mbps লস যাচ্ছে, so তখন আমি ওরা ছেড়ে দিয়ে চলে যাব। বাট আইআইজি বা অন্য যে কোম্পানি যারা আছে, তাদের অ্যাকচুয়ালি করার দরকারটা ছিল কি, যে কিউওএস এর লোক হায়ার করে এই সকল ট্রাফিক গুলোকে যদি ও মনিটর করতো, প্রায়োরিটাইজ করতো, আইডেন্টিফাই করতো কোথায় প্রবলেম, সেই প্রবলেম গুলোকে যদি মিটিগেট করতো, তাহলে দেখা যেত এই 1000 Mbps এর ভিতর থেকে 990 Mbps বা 950 Mbps পর্যন্ত আপনি পেতে পারতেন, বিকজ অফ 5%, মানে 2 to 5% এটা কাইন্ড অফ যাই, মানে 0.1%, 0.2% যাবেই। তো এই কারণে দেখা যাবে যে 9 পয়েন্ট সামথিং বা 95 পয়েন্ট সামথিং, 94 পয়েন্ট সামথিং আমি পাচ্ছি, সো ওইটাই কিন্তু বেটার। বাট সেখানে যদি আমি 80% পাই, ওটা তো বেটার না। সো এই কারণেই কিউওএস জিনিসটা অ্যাকচুয়ালি দরকার, বাট এটা ইউটিলাইজ হয় না। নট অনলি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, এভরি সেক্টরের ক্ষেত্রে। যেমন আমাদের এখন মানে এই প্র্যাকটিসটা কিন্তু আগে ছিল না, আমাদের কিন্তু সফটওয়্যার কোম্পানিগুলো অনেক আগে থেকেই আছে, বাট সফটওয়্যার কোম্পানিতে মানে যে কোয়ালিটি টেস্টার, যেটা এটা থেকে কি বলে, কিউএই তো বলে, কোয়ালিটি অ্যাসুরেন্স। সো ওদের ওদের এটা কিন্তু এখন চাহিদাটা কিন্তু এখন বাড়া শুরু হয়েছে। আগে কিন্তু এই মানে টেস্টার যে ছিল, যে সফটওয়্যার টেস্টার বা কোয়ালিটি টেস্টার, কি জানি নাম বলে, এটা আমার এক্সাক্ট নামটা মনে আসতেছে না। সো এদের আগে ডিমান্ড ছিল না, বাট এখনকার সফটওয়্যার কোম্পানিগুলো দেখতেছে যে না, আমার এই কোয়ালিটি টেস্টার দরকার, আই নিড দ্যাট, বিকজ অফ
ওদের কারণে আমার এটার কোয়ালিটি বেটার হচ্ছে। সো আমার কোয়ালিটি যখন বেটার হবে তখন আমি বেশি কাস্টমার পাবো। সো এই কারণে সবাই এখন কিউএস এর দিকে ফোকাস করতেছে। ইয়েস বিনয়। স্যার, এই যে শুধু কিউএস না, মানে আই মিন এই মডিউলটাতে আমরা যা দেখছি বিভিন্ন ধরনের ছোটখাটো টেকনিক বা হচ্ছে মানে এই টাইপের বিষয়গুলো দেখছি আর কি, যে এটা করা যায় ওটা করা যায় এভাবে একটু বা একটা সার্ভিস সম্পর্কে আমরা জানতেছি। তো জি। স্যার এই ব্যাপারগুলা কি মানে প্র্যাকটিক্যালি ইয়াতে কোনো নেটওয়ার্কে বা নেটওয়ার্ক টপোলজিতে অ্যাপ্লিকেবল হয় স্যার, বা করলেও আমরা কিভাবে করি স্যার, যেহেতু আমরা এটা কোনো ল্যাব পাচ্ছি না বা হচ্ছে টপোলজিতে আমরা এরকম কিছু দেখছি না। না, এটা তো টপোলজিক্যাল জিনিস না, এই জিনিসটা তো কনফিগারেবল জিনিস না। এইখানেই তো বলতেছি যে এই জিনিসগুলো তো কনফিগারেবল জিনিস না, যে আপনি কনফিগার করবেন, ল্যাব করবেন। এগুলো হচ্ছে কনসেপচুয়াল জিনিস। সো দ্যাট মিনস যখন নেটওয়ার্ক রেডি হয়ে গেল, আপনাকে এখন কনসেপ্ট দিয়ে এটাকে ফাইন্ড আউট করতে হবে। যেমন এই যে এখানে টুলস এর কথা বলা আছে, ঠিক আছে? সো এই টুলস গুলো তো আপনার প্রবলেমকে আইডেন্টিফাই করবে। এখন আপনি দেখতেছেন যে ওকে আপনার নেটওয়ার্কের ট্রাফিক দেওয়া আছে 1000 Mbps, বাট আপনার কাস্টমার বলতেছে সে 800 পাচ্ছে। কেন 800 পাচ্ছে? তাহলে 200 কোথায় মিস যাচ্ছে? ওকে যে আমি 200 Mbps ট্রাফিক ওর যে গায়েব হয়ে যাচ্ছে, এই 200 Mbps কোথায়? তখন আপনার সব লিঙ্ক চেক করা লাগবে। আপনার এই টুলস গুলো ইউটিলাইজ করে আপনাকে তখন প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পরে আপনি তখন চিন্তা করবেন যে ওকে এই প্রবলেমটা হয়েছে, এখন এটাকে কিভাবে মিটিগেট করতে পারি, কিভাবে কাজ করতে পারি। সো এইগুলো হচ্ছে এই মানে টপিকের কাজ, ঠিক আছে? এখানে কোনো কনফিগারেবল জিনিস না যে ওকে প্রবলেম আসছে, সো এটা সলভ করার জন্য আমি এই কমান্ড লিখে দিলাম, এই প্রবলেমের জন্য এই কমান্ড লিখে দিবেন, নাথিং লাইক দ্যাট। বিকজ প্রবলেম তো অনেক ধরনের হইতে পারে। এটা তো কোনো জাস্ট কানেকশন লুজ বা কানেকশন দেওয়া নতুন করে বা লিংক এস্টাবলিশ করা, নাথিং লাইক দ্যাট। লিংক এভরিথিং কানেকশন সবকিছুই আছে, বাট কানেকশনের ভিতর দিয়ে ডাটা প্রপারলি ট্রান্সমিট হচ্ছে না। কেন হচ্ছে না সেটা ফাইন্ড আউট করতে হবে। So সেইগুলো হচ্ছে এখানে দেওয়া। বুঝতে পেরেছি স্যার। আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, আমাদের এ, মানে স্যার আমি যে একটা কোম্পানিতে জব করেছিলাম ওটার হুম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ছিল হচ্ছে স্যার ফাইবার হেডরুম আর হচ্ছে ইন্টারক্লাউড। হুম। তো স্যার এরা তো যতদূর জানি মানে বেশ বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে। তো জি। এরা এদের নেটওয়ার্ক টপোলজিটা স্যার, এই যে একটু আগে যেটা বললেন কোয়ালিটি এসুরেন্স, বা ওদেরকে অ্যাকচুয়ালি কোন টাইপের মধ্যে ফেলানো যায়? মানে আমি দেখেছি, আমি যেই টেলি এক্সচেঞ্জ কোম্পানিটাতে জব করেছি স্যার, এটা হচ্ছে ভিওআইপি ইয়াটা নিয়ে কাজ করে আর কি, ভয়েস ওভার ইন্টারনেটের হুম ইয়াটা নিয়ে কাজ করে। তো বেশ বিশাল একটা টপোলজি নিয়ে এবং ইনফ্রাস্ট্রাকচার সেটআপ নিয়ে কাজ করে। এখন যেটা বললেন যে স্যার, মানে আমাদেরকে এরকম একটা ডেটাই সার্ভিস দিচ্ছে, কিন্তু এখন যদি আমরা যদি ওদের কাছ থেকে একটা ভালো সার্ভিস না পাই, আমরা ইনস্ট্যান্ট তো চেঞ্জ করতে পারবো না, বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার আমাদের একটা চেঞ্জ করতে হবে বা একটা কস্ট ইফেক্টিভ একটা ব্যাপার স্যাপার আছে। হুম। তো সেক্ষেত্রে স্যার মানে যেটা বললেন যে আমরা চেঞ্জ করে ফেলতে পারি বা এই ধরনের প্রবলেম গুলো ওদের কাছ থেকে মানে না, এই ধরনের প্রবলেম গুলোর জন্য এখন আপনাদের যেহেতু ওটার কাজ হচ্ছে যেমন ভিওআইপি নিয়ে কাজ করা। সো ভিওআইপি মানে হচ্ছে ভয়েস ওভার আইপি। দ্যাট মিনস হচ্ছে এখানে আমার কমিউনিকেশনটা হচ্ছে কি ধরনের ট্রাফিকের উপরে? ভয়েস ট্রাফিকের উপরে। সো যেহেতু আপনার মেইন প্রায়োরিটি হচ্ছে ভয়েস ট্রাফিক, সো আপনি যার কাছ থেকে ইন্টারনেট নিচ্ছেন বা যার ইন্টারনেটটাকে আপনি ইউজ করতেছেন বা যার ব্যান্ডউইথটাকে আপনি ইউজ করতেছেন বা নেটওয়ার্কটাকে ইউজ করতেছেন, এখন মেক শিওর করতে হবে যে ওর নেটওয়ার্কের মধ্যে আপনার জন্য মানে আপনার এই ভয়েস ট্রাফিকের জন্য প্রায়োরিটি দেওয়া আছে। বিকজ ভয়েস ট্রাফিকের প্রায়োরিটি ডিফারেন্ট, ডেটা ট্রাফিকের থেকে ভয়েস ট্রাফিকের প্রায়োরিটি ডিফারেন্ট। ওখানে ল্যাটেন্সির একটা লিমিট রাখতে হয় যে এতটুকু মিনিমাম ল্যাটেন্সি, মানে ম্যাক্সিমাম এতটুকু ল্যাটেন্সি রাখতে হবে। এর বেশি চলে গেলে তখন ভয়েস কোয়ালিটি খারাপ হবে, কল ড্রপ করবে, কানেকশন হবে না, তারপর রিড আউট করার ক্যাপাসিটি থাকতে হবে। সো এই ধরনের ফ্যাসিলিটিস গুলো আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে কিনা এটা ওদের কাছ থেকে নিতে হবে। আপনারা তো ওদের ট্রাফিকের উপরে কিউএস বসাতে পারবেন না, ইভেন আপনারা আপনাদের ট্রাফিকেও কিউএস বসাতে পারবেন না, কারণ ট্রাফিকটা তো ওদের নেটওয়ার্ক হয়ে যাচ্ছে। সো ওদেরকে কিউএস এর থ্রুতে এইটা আইডেন্টিফাই করে আপনাদেরকে রিপোর্ট দিতে হবে যে দেখেন আমরা এরকম ফ্যাসিলিটি ইউজ করতেছি, এটা আমাদের রিপোর্ট, আমরা এরকম সার্ভিস দিতে পারতেছি আপনাদের। ঠিক আছে? সো কিউএস থেকে কি হয়, আমরা একটা রিপোর্ট পেতে পারি, কাইন্ড অফ একটা আইডিয়া পেতে পারি, একটা ডেটা পেতে পারি যে ওকে আমার নেটওয়ার্কের ভিতর দিয়ে যদি এত পরিমাণ ট্রাফিক পাস হয় তাহলে তার ভিতরে এতটুকু সাকসেসফুল হচ্ছে, এতটুকু
আনসাকসেসফুল হচ্ছে বা এতটুকু আমার লস যাচ্ছে, সো এই রিপোর্টের থ্রুতে তখন ওরা ফাইন্ড আউট করতে পারবে যে ওকে কোথায় প্রবলেম না, কোনটাকে আরেকটু বেটার করা যায়। ঠিক আছে, যেমন ভয়েস ট্রাফিকের জন্য যে কিছু প্রায়োরিটি বললাম, যে এই প্রায়োরিটি গুলো যদি সেট না করে থাকে ওদেরকে এই প্রায়োরিটি গুলো সেট করতে হবে। এই প্রায়োরিটি গুলো যখন ওরা সেট করবে তখন দেখবেন নেটওয়ার্ক এমনি ড্রামাটিক্যালি মানে বেটার হয়ে যাবে। বাট এটা ডেফিনেটলি ওদের এটা করে দেওয়া আছে, কারণ ভিওআইপির জন্য সেপারেট নেটওয়ার্ক ইউজ করা হয়। ভিওআইপি ট্রাফিকের জন্য মানে যারা ভিওআইপি সার্ভিস ইউজ করে থাকে ওদের জন্য একদম সেপারেট মানে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার মানে ডিভাইস থেকে শুরু করে এভরিথিং ইজ ডিফারেন্ট। ওদের কানেকশন, কমিউনিকেশন প্রোটোকল, কমিউনিকেশন সিস্টেম সবকিছু ডিফারেন্ট। সো এটা ডেফিনেটলি করে থাকে। বাট হ্যাঁ, সার্ভিসের যে মানে কোয়ালিটিটা এটা মেনটেন করা হয় না। ওরা জাস্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করে দিছে এন্ড দেন ভিতরকার যে সার্ভিসটা মেনটেন করা মানে ওরকম ভাবে হয় না, বিকজ অফ মেনটেন কিভাবে করতে হয়, মেনটেনিং এর যে টুলস গুলো যা দেখবেন যে এগুলা সম্পর্কে হয়তো 10 জনের ভিতরে 2 জন জানে, 8 জনই জানে না। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি। তো এই তো, সো এই হচ্ছে কিউএস টুলস, কিউএস কিভাবে অ্যাকচুয়ালি অপারেট করে, কোন লেয়ারে কোন জায়গায় কাজ করে। ঠিক আছে, সো এখানে মার্কিং মার্কআপ কিভাবে করতে হয়, ক্লাসিফিকেশন কিভাবে করতে হয়, সো এগুলো জাস্ট এখানে কিছু মানে সংজ্ঞা দেওয়া এন্ড ডিটেলস জাস্ট হালকা পাতলা এখানে আলোচনা করা। এটাই হচ্ছে আমাদের বলতে গেলে আহ এই চ্যাপ্টার। সো এখানে হচ্ছে আমাদের এই কিউ মানে সার্ভিস নিয়ে, যে কিভাবে আমরা আমাদের সার্ভিসটাকে বেটার করতে পারি, কিভাবে মানে মিনিমাম রাখতে পারি। ঠিক আছে, সো এই তো, and then modular practice and then chapter done. and now হচ্ছে নেটওয়ার্ক ডিজাইন। সো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং এর জন্য বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, মানে গুরুত্বপূর্ণ একটা টপিক আর কি, নেটওয়ার্ক ডিজাইন। সো যারা হচ্ছে নেটওয়ার্ক একদম স্ক্র্যাচ লেভেল থেকে বিল্ড আপ করতে চান তাদের অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া রাখা উচিত যে আমাদের নেটওয়ার্কটাকে আমরা কিভাবে রেডি করতে পারি বা কিভাবে বিল্ড করতে পারি। সো সিম্পল ভাষায় যদি বলি যে যখনই আমরা কোনো কাজ করতে যাই বা যখনই আমরা কিছু করতে যাই, ঠিক আছে, ফার্স্ট আমাদের কি করতে হয়, একটা প্ল্যান করতে হয়, একটা ডিজাইন করতে হয় যে ওকে আমি এই কাজটা এভাবে করব, এভাবে আগাবো। আমি ফার্স্টে এখানে গর্ত খুঁড়বো বা ওখানে পানি ঢালবো বা ওই জায়গা থেকে এই জিনিসটা কিনে আনবো। ঠিক আছে, সো এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করে তারপরে কি করতে হয়, কাজে নামতে হয়। আপনি যদি কোনো প্ল্যান ছাড়া আচ্ছা ঠিক আছে দেখা যাক করি, তো কাজ করতে যাবেন একটা প্রবলেম ফেস করবেন, আবার কি করতে হবে, কাজে ডিলে মানে স্টপ করে দিতে হবে। স্টপ করে দিয়ে আবার ওই প্রবলেম সলভের কথা চিন্তা করতে হবে, তারপরে আবার নামবেন, আবার ওটা করতে গিয়ে আরেকটা প্রবলেম, সেরকম হবে। তো এই যে টাইম হ্যাস মানে এক্সট্রা টাইম প্লাস হ্যাসেল, এগুলো থেকে এড়ানোর জন্য কি করা হয়, নেট আগে ডিজাইন করে নিতে হয়। যেমন বাড়ি বানানোর সময় কি করে, আগে বাড়ির ডিজাইন করে, নাকি ডাইরেক্ট যা বলে যে ওকে গর্ত করে ঢালাই দেওয়া শুরু করো, সেটা তো করে না। আগে প্ল্যান করে যে ওকে কয়তলা বাড়ি বানাবেন, এখন এই কয়তলা বাড়ি বানানোর জন্য কি কি জিনিস দরকার, তো সেটার জন্য নিচে কতটুকু ভিত দিতে হবে, তার জন্য কতটুকু গর্ত করতে হবে, কতটুকু ইট লাগবে, বালু লাগবে, এগুলো সব ক্যালকুলেশন করে ফাইনালি যখন ক্যালকুলেশন ডান, তারপরে কি করেন, বাড়ি বানাইতে পারছেন। তো সেম গোজ ফর আমাদের নেটওয়ার্ক। যখন আমরা নেটওয়ার্ক ডিজাইন মানে নেটওয়ার্ক ক্রিয়েট করতে যাব, আমাদেরকে সবার শুরুতে নেটওয়ার্ককে ডিজাইন করতে হবে। আমাদেরকে আগে বসতে হবে, আইডিয়া নিতে হবে যে ওকে আমরা কি কি করতে পারি, আমাদের কি কি করা উচিত, আমাদের নেটওয়ার্কটা কিরকম হবে। সো আপনার নেটওয়ার্ক হতে পারে ছোট একটা নেটওয়ার্ক, সো অল্প কয়েকজন ইউজার, তো ছোট নেটওয়ার্কের জন্য ছোট ভাবে ডিজাইন করতে হবে। হতে পারে আপনার নেটওয়ার্ক একটা বিশাল বড় একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, অনেক ডিভাইস এখানে কানেক্টেড থাকবে, অনেকগুলো ল্যান কানেক্টেড হবে, অনেকগুলো লেটস আপনার ম্যানও আসতে পারে। আবার আপনি ওয়ান করে ডিফারেন্ট ব্রাঞ্চের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারেন। সো এখানে দেয়ার আর লটস অফ ফ্যাক্টরস আপনাকে মাথায় রাখতে হবে। ইউ হ্যাভ টু ক্যালকুলেট অল দোজ থিংস এন্ড দেন ফাইনালি একটা সলিউশনে আসতে হবে যে ওকে আমরা এটাতে আগাবো। সো এই কারণে নেটওয়ার্ক বিল্ড করার শুরুতে আমাদের নেটওয়ার্কের যে মানে ডিজাইনটা, এই ডিজাইনটা করা আমাদের জন্য খুবই জরুরি। তো দা নিড টু আর নেটওয়ার্ক ডিজাইনিং এর জন্য হচ্ছে আরো একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে স্কেলাবিলিটি। আপনি নেটওয়ার্ক ডিজাইন করবেন, আপনার ডিজাইনটা তখনই ভালো হবে যদি আপনি নেটওয়ার্কটাকে
মানে আপনার ডিজাইনটা স্কেলেবল হয়। স্কেলেবল মানে হচ্ছে আজকে নেটওয়ার্কটাতে লেটস সে 2টা ইউজার আছে, কালকে এটাতে 10টা ইউজার হতে পারে। এখন আপনার নেটওয়ার্কে যদি কালকের এই 10টা ইউজারকে অ্যাকোমোডেট করার মতন ক্যাপাসিটি না থাকে, তাহলে আপনার ডিজাইনটা খারাপ। আর আপনি আজকে 2 জনের জন্য বানাইছেন এবং এটাতে সম্ভাবনা আছে যে আপনি হ্যাঁ ইন ফিউচার এখানে যদি 20 জনও আসতে চায়, আপনি 20 জনের জন্য ব্যবস্থা করে দিতে পারবেন। কিভাবে করবেন সেটা পরের বিষয়, বাট আপনার এখানে ব্যবস্থা করে দেওয়ার মতন অপশন আছে। এটা মাথায় রেখে যখন আপনি ডিজাইন করবেন, তখন সেটাকে আমরা বলে থাকি গুড ডিজাইন। সো এই কারণে এই যে যেটা বলা হয় যে দ্য নিড টু স্কেল দ্য নেটওয়ার্ক, সো অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমাদের নেটওয়ার্ক আজকে এরকম ছোট্ট একটা নেটওয়ার্ক থাকতে পারে এবং কালকে আমার নেটওয়ার্কের সাথে আরো ডিভাইস কানেক্টেড হতে পারে, আমি অন্য সেগমেন্টের সাথে কানেক্টেড হইতে পারি, ঠিক আছে। সো এই নেটওয়ার্ককে বড় করার মতন ক্যাপাসিটি ইনফ্রাস্ট্রাকচার জানি আমার ডিজাইনের মধ্যে থাকে, আমি চাইলে যেন এটাকে আরো এক্সপ্যান্ড করতে পারি। সো এই জিনিসগুলো মাথায় রেখেই আমাদেরকে নেটওয়ার্ককে ডিজাইন করতে হয়। বুঝা গেছে? আর এখন তো আছে হচ্ছে যেটাকে বলে বর্ডারলেস নেটওয়ার্ক। সো বেসিক্যালি মানে আগে তো বাউন্ডারি দেওয়া থাকতো যে ওকে তুমি এই বাউন্ডারির বাইরে যেতে পারবা না, তোমার নেটওয়ার্ক এতটুকুর মধ্যেই লিমিটেড থাকবে। বাট এখন নেটওয়ার্কের ভিতরে এরকম কোনো বাউন্ডারিজ নেই, আমরা আমাদের নেটওয়ার্কে ইচ্ছা মতন স্কেল করতে পারি। সো যেহেতু আমাদের নেটওয়ার্কে আমরা ইচ্ছা মতন স্কেল করতে পারি, সো আমাদের ওই স্কেল করার ক্যাপাসিটি বা স্কেল করার আহ যে অপশন, এটা আমাদের হাতে রাখতে হয়। আর এই অপশনগুলো হাতে রাখার জন্যই আমরা যখন নেটওয়ার্কে ডিজাইন করতে চাই, ডিজাইন করার সময় আমাদেরকে কিছু পয়েন্ট বা কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং মানে ক্রিটিক্যাল কন্ডিশন মেনটেন করে চলতে হয়, যার ভিতরে একটাকে বলে থাকি আমরা হায়ারার্কি, একটাকে বলে থাকি মডুলারিটি, একটাকে বলে থাকি রিলায়েন্স, আর একটাকে বলে থাকি ফ্লেক্সিবিলিটি। হায়ারার্কি ইজ যে আপনার ডিভাইস গুলো কোনটা কোন লেভেলে থাকবে, কোনটা কোন লেয়ারে থাকবে, কোন লেভেলের কাজ কি, কার সাথে কি কানেক্টেড থাকবে, ওকে। সো এই জিনিসগুলোকে ডিফাইন করা হয় হচ্ছে হায়ারার্কির থ্রুতে। মডিউলারিটি হচ্ছে যে আপনার ডিভাইসটার ভিতরে আপনি কতগুলাকে মানে অ্যালাউ করবেন, কতগুলো নেটওয়ার্ক আপনার সাথে আপনি কানেক্ট করতে পারবেন, তাদের সাথে মানে ঠিকঠাক মতন কানেক্টিভিটি হবে কিনা, আজকে 2টা আছে কালকে 10টা চাইছে, তাকে তো 10টাকে আমি কানেকশন দিতে পারবো কিনা, ওকে। এই জিনিসগুলো হচ্ছে ডিফাইন করে বা মেনটেন করে মডুলারিটি। রিলায়েন্স হচ্ছে নেটওয়ার্ক মানে যে নেটওয়ার্কটা আমি ডিজাইন করলাম সেটা কতটুকু ফিজিবল, সেটা কি আদৌ মানে ঠিক মতন কাজ করবে কিনা, বা যা করার কথা ছিল সেটা ওই এক্সপেকটেশন ফুলফিল করবে কিনা, ঠিক আছে। তো সেই জিনিসটাকে আমরা বলে থাকি রিলায়েন্স। এন্ড ফ্লেক্সিবিলিটি, যেটা তো বললামই যে আজকে ছোট আছি কালকে বড় করতে পারি, ডিজাইনকে কম বেশি করতে পারি, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হয়। বাট এই মডুলারিটি বলি, রিলায়েন্স বলি, ফ্লেক্সিবিলিটি বলি, ঠিক আছে। সো এই রিলায়েন্স এন্ড ফ্লেক্সিবিলিটি অটোমেটিক্যালি চলে আসে, আমাদের হচ্ছে এই মডুলারিটির কথা চিন্তা করতে হয়, এটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। বাট সবার ফার্স্ট যেটা হচ্ছে আমাদেরকে আলোচনা করতে হবে, দ্যাট ইজ কল্ড হায়ারার্কি। সো আমরা যখন নেটওয়ার্ক ডিজাইন করতে যাব, সো আমাদেরকে হায়ারার্কি মেনটেন করে যদি আমরা ডিজাইনটা করি, ডিজাইনটা অনেক সুন্দর হয় এবং অনেক ইফেক্টিভ হয়। সো এই হায়ারার্কি মেনটেন করে ডিজাইন করতে গেলে আমাদের নেটওয়ার্কিং এ 2 ধরনের হায়ারার্কি ডিজাইন আছে, একটাকে বলা হয় 3 টিয়ার হায়ারার্কিক্যাল মডেল, আর একটাকে বলা হয় 2 টিয়ার হায়ারার্কিক্যাল মডেল, ওকে। একটা হচ্ছে 3 টিয়ার মডেল আর একটা হচ্ছে 2 টিয়ার মডেল। সো 3 টিয়ার মডেলটা কি? 3 টিয়ার মডেল হচ্ছে একটা বেস লেভেল থাকে, ঠিক আছে। সেই বেস লেভেলটাকে আমরা বলে থাকি হচ্ছে এক্সেস লেয়ার। সো এক্সেস লেয়ার বা আমাদের যে বেস লেয়ার, এই লেয়ারের সাথে হচ্ছে সকল এন্ড ইউজার কানেক্টেড। আর এই যে যে লেয়ার গুলোর কথা বলছি, 3 টিয়ার হায়ারার্কিক্যাল মডেল, 2 টিয়ার হায়ারার্কিক্যাল মডেল, এই হায়ারার্কি গুলো হচ্ছে সুইচিং নেটওয়ার্কের মধ্যে থাকে, ওকে। সো এই হায়ারার্কিটা হচ্ছে সুইচের জন্য অনলি, নট রাউটার। বিকজ নর্মালি একটা নেটওয়ার্কে ইউজুয়ালি একটা রাউটার দিয়ে মানে কাজ হয়ে যায়, একটা ইসের ভিতরে ইন্টারনাল মানে বিশাল বড় একটা এন্টারপ্রাইজে ইন্টারনাল নেটওয়ার্কের কথা বলেন, একটা রাউটার দিয়ে কাজ হয়ে যাবে। বিকজ অফ ইন্টারনাল নেটওয়ার্কের ভিতর তার রাউটিং এর দরকার নেই, লেনদেন ভাগ করে দিয়ে চলে যায়, কাজ হয়ে যায়। বাট যদি যখন ব্রাঞ্চ কানেক্টিভিটি লাগে, ওকে, তখন আরেকটা রাউটার আসবে, সেটা পরে। তো এই কারণে যখন আমরা হায়ারার্কিক্যাল ডিজাইন করতে যাই, আমাদের এই হায়ারার্কিটা আমরা ধরে রাখি যে এটা সুইচিং লেভেলে, ঠিক আছে, সুইচ লেভেলের কাজ। সো এই সুইচ লেভেলে 3 ধরনের লেয়ার আছে, একটাকে বলা হয় এক্সেস লেয়ার, একটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন লেয়ার, একটাকে বলা হয় কোর লেয়ার। সো এক্সেস লেয়ার যেটা, সেটা হচ্ছে আমাদের
বটম লেয়ার। সো এক্সেস লেয়ারে হচ্ছে আমাদের সকল এন্ড ইউজার কানেক্টেড থাকবে, মানে যত ইউজাররা আছে তারা হচ্ছে এই এক্সেস লেয়ারের ভিতরে থাকবে। সরি, যেহেতু এই এক্সেস লেয়ারের মধ্যে আমাদের শুধুমাত্র এন্ড ইউজার আছে, আর এন্ড ইউজারের উপরে কিন্তু আমাদের অত মানে বেশি কি বলবো সিকিউরিটি বলি বা প্রোটেকশন বলি বা গার্ড বলি বা এসিএল বলি হোয়াট এভার, ঠিক আছে। সো এগুলো কিন্তু আমরা এক্সেস লেয়ারে তেমন অ্যাপ্লাই করি না এগুলো, বিকজ অফ এখানেই তো আমার ডাটাগুলো জেনারেট হচ্ছে, আমার ডাটা এখান থেকেই আসবে বা এখানে গিয়েই শেষ হবে, ঠিক আছে। সো এই পয়েন্টগুলোতে যদি আমি এত রেস্ট্রিকশন রাখতে চাই তাহলে মানে অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলোতে এরকম রেস্ট্রিকশন আমার কোনো দরকার নাই। সো দ্যাটস ওয়াই আমাদের যে এক্সেস লেয়ার যে ডিভাইসগুলো হয়, এই ডিভাইসগুলো হচ্ছে কি কি ধরনের ডিভাইস আমরা এখানে ইউজ করতে পারি, একদম কাইন্ড অফ বলতে গেলে নট লো রেঞ্জ, মিড রেঞ্জের ডিভাইস আমি এখানে ইউজ করতে পারি, লো রেঞ্জের ডিভাইস ইউজ করতে পারি। এদের কাজ কি হবে, খালি জাস্ট ডাটা আদান প্রদান করা, দ্যাটস ইট। ডাটা নিবে, ব্রডকাস্ট করবে, ডাটা আসবে, ইউনিকাস্ট করবে, হোয়াট এভার দে রিকোয়ার। সো এটা হচ্ছে এক্সেস লেয়ারের কাজ, বা এক্সেস লেয়ারে এই ধরনের অপারেশন পারফর্ম করা হয়। দেন মাঝখানে একটা মিডিল লেয়ার ইউজ করা হয়, দ্যাট ইজ কল্ড ডিস্ট্রিবিউশন লেয়ার। সো ডিস্ট্রিবিউশন লেয়ারের মেইন পারপাসটাই হচ্ছে কোর আর এক্সেস এর ভিতরে কানেকশন এস্টাবলিশ করা, কোর লেয়ার এবং এক্সেস লেয়ারের মধ্যে কানেকশন এস্টাবলিশ করে দেওয়া। সো এখানে আর তেমন কোনো অপারেশন হয় না, বাট ইন সাম কেসেস এখানে আমরা কিছু প্যাকেট ফিল্টারিং করতে পারি, এখানে কিছু সিকিউরিটি মেকানিজম অ্যাড করতে পারি, এখানে কিছু রেস্ট্রিকশন অ্যাড করতে পারি। ওকে, সো এই কাজগুলো আমরা এখানে করতে পারি ইফ রিকোয়ার্ড, বাট নট নেসেসারি। সো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লেয়ারের কাজ। এখন ডিস্ট্রিবিউশন লেয়ারের বেনিফিটটা কি, লেটস সে আজকে আমার যেমন যে এখানে যদি ধরি যে এখানে আমার কিছু ইউজার আছে, এখানে আমার একটা ব্রাঞ্চ আছে, এখন আমার এখানে সেপারেট আরো একটা মনে করেন এরিয়া কভার করতে হবে বা আরো কিছু ইউজার কভার করতে হবে, বাট আমার এই এক্সেস এর ডিভাইস গুলোতে ক্যাপাসিটি নাই। সো ডিস্ট্রিবিউশন থেকে আমি সুন্দর মতন একটা লিঙ্ক টেনে কিন্তু এখানে আরো এক্সেস ক্রিয়েট করে দিতে পারি। আমি ডিস্ট্রিবিউশন থেকে একটা লিঙ্ক টেনে এখানে আরো 10-20টা এক্সেস ক্রিয়েট করতে পারি। সো নেটওয়ার্কের স্কেলেবিলিটি কিন্তু বেড়ে গেল। সো এটা হচ্ছে অ্যানাদার পারপাস। অ্যান্ড দেন আমাদের যে টপ লেয়ারে যেটা থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কোর লেয়ার। সো কোর লেয়ারের কাজ হচ্ছে ফুল নেটওয়ার্কটাকে ওভারসি করা, সবার ডাটাগুলোকে কালেক্ট করা, এখানে যত ধরনের ফিল্টারিং বলেন, রেস্ট্রিকশন বলেন, চেকিং বলেন, এভরিথিং এখানে হয়ে ফাইনালি ওর ট্রাফিকটা হচ্ছে আপনার রাউটার বা ইন্টারনেটের কাছে। বিকজ আমাদের কোর লেয়ার এটা হতে পারে লেয়ার 3 সুইচ, মানে মাল্টি লেয়ার সুইচ, হতে পারে এটা জাস্ট রাউটার, মানে কোরের উপরে থাকতে পারে আমাদের রাউটার। সো কোর যদি লেয়ার 2 হয়, লেয়ার 2 হলে ও রাউটারের কাছে ট্রাফিক ফরওয়ার্ড করে দিবে, আর কোর যদি মাল্টি লেয়ার হয় তাহলে ও তো ডিরেক্ট ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে। সো তো ওর রাউটিং বলেন বা অন্যান্য যে ক্যাপাসিটি কাজগুলো বলেন সেগুলো তখন কোর লেয়ারের ভিতরেও করে ফেলতে পারবে, বা ও দেন ফায়ারওয়ালের কাছে এগুলোকে ফরওয়ার্ড করবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা হায়ারার্কিক্যাল ডিজাইন, যেটাকে আমরা বলে থাকি 3 টিয়ার হায়ারার্কিক্যাল মডেল। এখন মাঝখানে যে বললাম যে ডিস্ট্রিবিউশন লেয়ার, যে লেয়ারটার তেমন গুরুত্ব নাই। সো আপনার ইনফ্রাস্ট্রাকচার যদি ছোট হয়, আপনার বাজেট যদি অল্প হয়, আপনার নেটওয়ার্ক যদি মানে বড় না হয়, দেন ইউ ক্যান গো ফর দিস 2 টিয়ার হায়ারার্কিক্যাল মডেল, এক্সেস এন্ড দেন কোর, এক্সেস এন্ড কোর, যেটাকে আমরা কোর আর ডিস্ট্রিবিউশন লেয়ার বলে থাকি, ঠিক আছে। সো এক্সেস এর সাথে ডাইরেক্ট কোরকে কানেক্ট করে দিয়েছে, মাঝখানে লেয়ারটাকে আপনি পুরো তুলে দিলেন। কারণ কি, কারণ আপনার হয়তো বাজেট কম, আপনি নেটওয়ার্কটাকে বড় করতে চাচ্ছেন না, ছোট রাখতে চাচ্ছেন। এটাও অপারেট করবে, একই ফাংশন করবে, এখানেও আপনার কি বলবো স্কেলেবিলিটি থাকবে। বাট যদি আমরা 3 টিয়ার ইউজ করি, স্কেলেবিলিটির মানে কি বলবো ক্ষমতা বা স্কেলেবিলিটি, মানে কতটুকু স্কেল করতে পারবেন সেই রেঞ্জটা অনেক বড় হয়, অনেক বিশাল হয়। আর যদি আমরা 2 টিয়ার ইউজ করে থাকি তাহলে এখানে এটা একটু ছোট হয়ে আসে, বুঝা গেছে। এন্ড দেন এই যে কোর লেয়ার, ডিস্ট্রিবিউশন লেয়ার, এক্সেস লেয়ার, প্রতিটা লেয়ার নিয়ে ডিটেলস এখানে আলোচনা করা আছে, যে কোনটা কি কাজ করে, কোনটার কোন ফাংশন কি, অপারেশন কি। ওকে, সো এগুলো নিয়ে আলোচনা করা আছে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে এটা একটা 3 টিয়ার হায়ারার্কিক্যাল মডেলের এক্সাম্পল, এটা একটা 2 টিয়ার হায়ারার্কিক্যাল মডেলের এক্সাম্পল। সো কোথায় আপনি 2 টিয়ার ইউজ করবেন, কোথায় আপনি 3 টিয়ার ইউজ করবেন, ইটস আপ টু ইউ। এবং রোল অফ দ্য সুইচ নেটওয়ার্ক, সো সুইচ নেটওয়ার্কে যে এক্সেস নেটওয়ার্কের মানে এক্সেস লেয়ারের সুইচের কাজ কি, কোর ডিস্ট্রিবিউশনের কাজ কি, কোরের কাজ কি, প্রতিটার সেপারেট সেপারেট ফাংশনস এখানে আলোচনা করা আছে। সো এই কারণে নেটওয়ার্ক যখন আমাদের ডিজাইন করতে হবে, আমাদের এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। এন্ড ডিজাইন ফর স্কেলেবিলিটি, অলওয়েজ অলওয়েজ এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, যে ইউ হ্যাভ টু স্কেল ইউর নেটওয়ার্ক।
আজ হোক কাল হোক আপনার নেটওয়ার্কে স্কেল করতে হবে। সো এই কারণে স্কেলাবিলিটি চিন্তা করে নেটওয়ার্ক ডিজাইন করতে হবে। সো এর জন্য আপনাকে রিডান্ডেন্ট লিঙ্ক রাখতে হবে, রিডান্ডেন্ট ডিভাইস রাখতে হবে, রিডান্ডেন্ট প্রোটোকল রাখতে হবে। ওকে, সো আমরা চাইলে রিডান্ডেন্ট লিঙ্ক ইউজ করে নেটওয়ার্কে স্কেল করতে পারি, মাল্টিপল লিঙ্ক ইউজ করে আমরা নেটওয়ার্কে স্কেল করতে পারি, যেমন হচ্ছে লিঙ্ক অ্যাগ্রিগেশন প্রোটোকল গুলো ইউজ করে। ওকে, দেন আমাদের যে রাউটিং প্রোটোকলের ভিতরেও আমরা স্কেলেবিলিটি নিয়ে আসতে পারি, যে এরিয়া ওয়াইজ ভাগ করে দিয়ে, সেগমেন্টে ভাগ করে দিয়ে নেটওয়ার্কে ডিফাইন করতে পারি। দেন ওয়্যারলেস কানেক্টিভিটি ইউজ করে আমরা নেটওয়ার্কে স্কেল করতে পারি, কারণ ওয়্যারলেসের থ্রুতে আপনি অনেক ইউজারকে, লেটস সে একটা সুইচের মাধ্যমে আমরা ধরেন লেটস সে 48 পোর্টের সুইচে আমরা একটাই সুইচ দিয়ে 48 জনকে কানেক্ট করতে পারলাম। বাট ওখান থেকে যদি আমি একটা পোর্ট দিয়ে একটা ওয়্যারলেস কন্ট্রোলারকে কানেক্ট, মানে এপি কে কানেক্ট করি, আমাদের সুইচের একটা পোর্টের সাথে একটা এপি কে কানেক্ট করি, একটা এপি থ্রুতে আমি 1000 ইউজারকে ওয়্যারলেসলি কানেক্ট করতে পারবো। সো ওয়্যারলেস এর থ্রুতে স্কেলেবিলিটি মানে কনসেপ্ট অ্যাকচুয়ালি আরো ভাস্ট হয়ে যায়। সো এটাও আপনাকে মাথায় রাখতে হবে। দেন আসতে হচ্ছে রিডান্ডেন্সি। নেটওয়ার্কে যখন আমরা রিডান্ডেন্ট ইউজ করবো, এখন আমাকে লিঙ্ক রিডান্ডেন্সি লাগবে না ডিভাইস রিডান্ডেন্সি লাগবে, এটাও আপনাকে চিন্তা করে নেটওয়ার্ক ডিজাইন করতে হবে। যেমন কোর লেয়ার, যেটা যে হায়ারার্কিক্যাল মডেল, অলওয়েজ যেটা ইউজ করা হয় যে কোর লেয়ারে একটা রিডান্ডেন্ট ডিভাইস অলওয়েজ ইউজ করা হয়। ওকে, সো কোর লেয়ারে মানে ডিভাইস রিডান্ডেন্সি মানে অলওয়েজ ইউজ করা, দিস ইজ আ ভেরি গুড প্র্যাকটিস এন্ড দিস ইজ আ ভেরি কমন প্র্যাকটিস। কোর লেয়ারে করা হয় কারণ কোর ডিভাইস গুলো ইজ হাইলি এক্সপেন্সিভ, আর এগুলো মানে ইটস নট লাইক নষ্ট হয়ে গেল, মার্কেটে গেলাম কিনে নিয়ে আসলাম, আপনার পকেটে টাকা আছে মার্কেটে গিয়ে কিনে নিয়ে আসলেন, কারণ এগুলো রেডিমেড অ্যাভেলেবেল থাকে না। ইউ হ্যাভ টু অর্ডার ইট, আসবে এন্ড দেন সেট আপ করবেন, তারপর ইনস্টল করবেন, ততদিন তো নেটওয়ার্ক ডাউন নিয়ে বসে থাকবেন না। দ্যাটস ওয়াই আপনার কোর লেয়ার নেটওয়ার্কে অলওয়েজ হচ্ছে ডিভাইস রিডান্ডেন্সি, লিঙ্ক রিডান্ডেন্সি তো থাকেই, ওখানে ডিভাইস রিডান্ডেন্সিও ইউজ করা হয়। সো উই হ্যাভ টু ইনক্লুড দিস ইন আওয়ার ডিজাইন অ্যাজ ওয়েল। ঠিক আছে, দেন আরেকটা জিনিস হচ্ছে ফেলিওর ডোমেন সাইজ। নেটওয়ার্ক যখন ডিজাইন করবেন তখন ফেলিওর ডোমেন সাইজকে আইডেন্টিফাই করতে হবে এবং এটাকে মেক শিওর করতে হবে যে আপনার ফেলিওর ডোমেন সাইজ যেন মানে যতটুকু ছোট করা পসিবল অত ছোট যেন আপনি করতে পারেন। ফেলিওর ডোমেন সাইজটা কি, সেটা হচ্ছে যে আপনার যদি কোনো একটা ডিভাইস ফেল করে, লেটস সে আপনি ওখানে ডিভাইস রিডান্ডেন্সি রাখেন নাই বা রাখবেন কিনা সেটা চিন্তা করতেছেন, সো আপনাকে মেক শিওর করতে হবে যে আগে যে আমার যদি এই ডিভাইসটা ফেল করে তাহলে কয়টা এন্ড ইউজার বা কতগুলো পোর্শন, কতটুকু পোর্শন এটাতে এফেক্টেড হচ্ছে। ফর এক্সাম্পল আমাদের এই যে এজ রাউটার, এই এজ রাউটারটা যদি ফেল করে আমার ফুল নেটওয়ার্ক ডাউন হয়ে যাবে। সো ফেলিয়ার ডোমেন হচ্ছে ফুল নেটওয়ার্ক। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক কি না? সো যেহেতু এটা আমার সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট, সো এখানে আমার ডিভাইস রিডান্ডেন্সি ইজ কাইন্ড অফ ম্যান্ডেটরি। আমি যদি এখানে ডিভাইস রিডান্ডেন্সি রাখি, একটা ফেল করলে আমার নেটওয়ার্কটা থাকতেছে। ওকে, এপি ওয়ান, এপি ওয়ান যদি ফেল করে একটা ইউজার বা একটা সেগমেন্ট যাচ্ছে, ওকে ডাজন্ট ম্যাটার, এপি ওয়ান ফেল করলো কিছু ইউজার এন্ড ইউজার হয়তো ডাউন হয়ে যাচ্ছে, বাট আদার বাকি নেটওয়ার্ক তো আপ আছে। সো এখানে এখন আমি চিন্তা করবো যে ওকে এখানে কি লিঙ্ক রিডান্ডেন্সি এনে সামহাউ এই ফেলিয়ার ডোমেনটাকে মানে মিটিগেট করার বা এখানে ব্যাকআপ রাখার কোনো অপশন আছে কিনা। ডিভাইস গেলে তো গেলই, বাট ওটা দিয়ে আমরা করতে পারি কিনা। দেন আসছে সুইচ ওয়ান, সুইচ ওয়ান যদি যায় ওকে তাহলে এতটুকু এফেক্টেড হচ্ছে, সুইচ টু যদি যায় তাহলে এতটুকু এফেক্টেড হচ্ছে, সুইচ থ্রি যদি যায় তাহলে এতটুকু। এইভাবে করে আপনার ফেলিয়ার ডোমেন আইডেন্টিফাই করতে হয় যে কোথায় কতটুকু দরকার, কতটুকু দিয়ে আমরা মানে কতটুকু নষ্ট হলে কতটুকু এফেক্টেড হচ্ছে, কোনটা গেলে কোনটাতে এফেক্টেড হচ্ছে, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে মার্ক করে রাখতে হয় এবং সেই অনুসারে নেটওয়ার্কের কি বলবো ডিজাইন করতে হয়, ডিভাইস অ্যাড করতে হয়, লিংক অ্যাড করতে হয়। সো এগুলো আপনাকে ডিজাইনের সময় মাথায় রাখতে হবে। লিমিটিং দ্য সাইজ অফ ফেলিয়ার ডোমেন, সো সবসময় ফেলিয়ার ডোমেনকে যতটা ছোট রাখা পসিবল, এর জন্য যদি আপনাকে নেটওয়ার্কে আরো ভাগ করতে হয় আর স্প্লিট করতে হয়, ইউ হ্যাভ টু ডু দ্যাট। দেন আসতেছে হচ্ছে ইনক্রিজ ব্যান্ডউইথ। আপনার নেটওয়ার্কে যদি ব্যান্ডউইথ ইস্যু থাকে তো সেগুলোকে ইনক্রিজ করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে বটম সাইড থেকে আপনি কতটুকু ব্যান্ডউইথ পাবেন, দেন টপে আপনি কতটুকু ব্যান্ডউইথ ফরওয়ার্ড করবেন, এখানে কোথাও কোনো বটলনেক সিচুয়েশন ক্রিয়েট হবে কিনা। ঠিক আছে, সো ওই যে কিউওএস এর কথা একটু আগে, তো কিউওএস কেন বেশি প্রায়োরিটি দেওয়া হয় না, কারণ ডিজাইনিং এর সময় আমরা এগুলো চিন্তা ভাবনা করে নেটওয়ার্কটাকে ডিজাইন করি, বাট তারপরে বলি নেটওয়ার্ক তো ডিজাইন করেই ফেলছি সবকিছু মাথায় রেখে, এবং নেটওয়ার্ক হচ্ছে আমার 100-তে 100 পাওয়ার নেটওয়ার্ক ডিজাইন, তো এখানে আমার আর ওই কিউএস রাখার কোনো দরকার নেই, বাট স্টিল কিউএস এর দরকার আছে।
দেন হচ্ছে যে এক্সেস, আমাদের যদি এক্সেস লেয়ারকে এক্সপ্যান্ড করার প্রয়োজন পড়ে ওয়্যারলেস এর থ্রুতে আমরা করতে পারি, ঠিক আছে। সো এরকম কিছু অপশন, টিউন রাউটিং যেটাকে আমরা বলি, তো এগুলো আমরা মাথায় রেখে বা এগুলো করার পরে আমরা আমাদের নেটওয়ার্কটাকে এভাবে সুন্দর করে ডিজাইন করতে পারি। এবার আসি মডুলারিটিতে। সো মডুলারিটিতে হচ্ছে বলেছিলাম কি যে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার নেটওয়ার্কটাতে কি কি ডিভাইস অ্যাড হবে, কারা অ্যাড হবে, এগুলো এবং এগুলো হচ্ছে আজকে 2টা আছে কালকে 10টা হইতে পারে, তো সেই অপশন আমি রাখতে পারছি কিনা। সো এগুলোর জন্য হচ্ছে সুইচ হার্ডওয়্যার। তো আমরা যখন নেটওয়ার্ক ডিজাইন করব আপনাকে হার্ডওয়্যার নিয়েও চিন্তা করতে হবে। তো রাউটিং হার্ডওয়্যারের উপরে বেশি ফোকাস করা হয় না, কারণ বললাম তো যে আমাদের নেটওয়ার্কে রাউটার অ্যাকচুয়ালি কয়টা লাগে, একটা 2টা, সবচেয়ে বড় যে 3-4টা রাউটার লাগবে, ঠিক আছে, যদি ব্রাঞ্চ নেটওয়ার্ক হয়। বাট এক একটা সাইটে বা এক একটা ব্রাঞ্চে অ্যাকচুয়ালি একটা রাউটারই লাগে, কিন্তু সবচেয়ে বেশি লাগে কি সুইচ, কারণ সুইচিং নেটওয়ার্কটাই আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো এই কারণে সুইচিং নেটওয়ার্কের উপরে, সুইচিং হার্ডওয়্যারের উপরে আমাদেরকে একটু ফোকাস করতে হয় যে আমরা যখন নেটওয়ার্ক ডিজাইন করব তখন চিন্তা ভাবনা করতে হবে যে কোথায় কোন ধরনের হার্ডওয়্যার ইউজ করতে হবে, কোথায় কোন ধরনের সুইচ ইউজ করতে হবে, ঠিক আছে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সুইচ আপনি ইউজ করতে পারেন, যেমন ক্যাম্পাস সুইচ, ক্যাম্পাস ল্যান সুইচ, ইট লুকস লাইক দিস, দেন ক্লাউড ম্যানেজমেন্ট সুইচ, সো ডাটা সেন্টার সুইচ, সার্ভিস প্রোভাইডার সুইচ, ভার্চুয়াল নেটওয়ার্ক সুইচ। সো কি নেটওয়ার্ক বিল্ড করতেছেন, নেটওয়ার্কের পারপাসটা কি, ওর কাজ কি, ঠিক আছে, সেই অনুসারে আপনাকে কিন্তু সুইচের ক্যাটাগরি চুজ করতে হবে যে আপনার এই পারপাসটা সার্ভ করার জন্য আপনাকে এখানে কোন ধরনের সুইচ লাগবে, সেই সুইচটা এখানে ইন্ট্রোডিউস করতে হবে, সেই সুইচটা এখানে অ্যাড করতে হবে। দেন সুইচের ফর্ম ফ্যাক্টর, ঠিক আছে। সো আপনি কি ফর্ম ফ্যাক্টরের সুইচ চান, ফিক্সড কনফিগার সুইচ চান, না মডুলার সুইচ চান, না স্ট্যাকেবল সুইচ চান, না থিকনেস সুইচ চান। ফিক্সড কনফিগার সুইচ হচ্ছে লাইক যে সিসকো সুইচ, কনফিগারেশন ওএস এভরিথিং ফিক্সড, জাস্ট পোর্টে অ্যাড করবেন, ডান। মডুলার সুইচ হচ্ছে আপনার আহ, ই নিয়ে আসবে, কি বলে ওটার নাম, যে ফুল একটা র্যাক থাকবে, আপনি আপনার মতন এখানে সুইচ অ্যাড করতেছেন, অ্যাড করে দেন নিজের মতন করে সুইচ কনফিগার করে নিচ্ছেন, ঠিক আছে। নিজের এখন এখানে আমার যেমন ফিক্স কনফিগারে আমরা 8 পোর্ট 10 পোর্ট, সরি 8 পোর্ট 16 পোর্ট 24 পোর্ট 48 পোর্ট 96 পোর্ট পর্যন্ত ফিক্স কনফিগার সুইচ পাই। এখন আপনার লাগবে 300 পোর্টের সুইচ, সো আপনি কি করবেন, তো নিজের মতন করে 300 পোর্টের সুইচ, মানে 300 পোর্ট আপনি দিয়ে একটা সুইচ বানাই নেবেন, ঠিক আছে। সো দিস ইজ কল মডুলার সুইচ। স্ট্যাকেবল সুইচ সেটা হচ্ছে জাস্ট মানে আমাদের যে ফিক্স কনফিগার সুইচ বলতে পারি বা মডুলার সুইচ, এগুলোকে একসাথে কাইন্ড অফ স্ট্যাক করে আপনি এটাকে সেপারেট ভাবে কনফিগার করে নিলেন, দ্যাট ইজ কল্ড স্ট্যাকেবল, ঠিক আছে। স্পেশালি কনফিগার্ড এগুলা। দেন থিকনেস সুইচ, সো এগুলাতে মানে বাল্ক আকারের পোর্টে যখন দরকার পড়ে তখন আমাদের এই সুইচগুলো আমরা ইউজ করে থাকি। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সুইচ, এখন আপনার নেটওয়ার্কে কোনটা প্রয়োজন পড়বে। সো মোস্ট অফ দ্য কেসেস অ্যাকচুয়ালি মডুলার বা স্টেকেবল থিকনেস এগুলার দিকে যাওয়া হয় না, যদি একদম কি বলবো ডাটা সেন্টার টাইপের বা বিশাল বড় নেটওয়ার্ক যদি না হয়, ঠিক আছে। সবাই হচ্ছে ফিক্সড কনফিগারেশন সুইচের দিকেই যায় বা ফিক্সড কনফিগার সুইচই কিনে থাকে। সুইচ যখন কিনবেন তখন আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পোর্ট ডেনসিটি। পোর্ট ডেনসিটি মিন্স হচ্ছে আপনার ডিভাইসে কতগুলো পোর্ট আছে। আপনার এখন একটা সুইচে ওই যে বললাম 8 পোর্টের সুইচ আছে, 16 পোর্টের সুইচ আছে, 24 পোর্টের সুইচ আছে, 48 পোর্টের সুইচ আছে, তারপর আপনার 96 পোর্টের সুইচ আছে। সো কত পোর্টের সুইচ আপনার দরকার, ঠিক আছে। এখন ফর এক্সাম্পল যে এক্সেস লেয়ার, এখন এক্সেস লেয়ার আমার এন্ড ইউজার কানেক্টেড, সো আমার একটা এরিয়াতে ধরেন আপনার টার্গেট হচ্ছে ওকে এই এরিয়ার ম্যাক্সিমাম অফ ইউজারকে আপনি কভার করবেন। সো ম্যাক্সিমাম অফ ইউজারকে যদি কভার করতে চান তাহলে আপনার এখানে পোর্ট সংখ্যা বেশি লাগবে। বাট আবার আপনাকে এখানেও চিন্তা করতে হবে যে ওকে আমি মনে করেন ফর এক্সাম্পল একটা এরিয়াতে 4টা রোড আছে, সো 4 রোডে ইউজার গুলো আলাদা আলাদা ভাবে আছে। 4 রোড না, সিম্পল এভাবে চিন্তা করেন একটা বিল্ডিং এর 4টা ফ্লোর আছে, সো প্রতি ফ্লোরে আপনাকে একটা করে সুইচ বসাইতে হবে। এখন প্রতি ফ্লোরে লেটসে আপনার কোন ফ্লোরে 20 জন ইউজার, কোন ফ্লোরে 30 জন ইউজার, কোন ফ্লোরে 100, কোন ফ্লোরে 200, ইন টোটাল আপনার ফুল বিল্ডিং এ 500 জন ইউজার আছে। তো আপনি এখন তো একটা চিন্তা করতে পারেন ওকে যে আমি তাহলে এই 500 জন ইউজারকে কানেক্ট করার জন্য আমি মানে একটা স্ট্যাকেবল সুইচ নিয়ে এসে ওখানে আমি সবাইকে একসাথে কানেক্ট করে দিলাম, বাট এটা রং। কারণ আপনাকে ফ্লোর ওয়াইজ যদি আপনি সুইচ গুলোকে বসান তাহলে ওটা আপনার ম্যানেজ করা, কন্ট্রোল করা আপনার জন্য ইজিয়ার হবে। সো ফ্লোর ওয়াইজ বসাতে গেলে আপনাকে 3 ফ্লোরে 3 ধরনের, মানে 4 ফ্লোরে 4টা সুইচ বসাইতে হবে। তো 4 ফ্লোরের তো আপনার ডিমান্ড
ডিফারেন্ট, এক ফ্লোরে 100 আছে, এক ফ্লোরে 200 আছে, আবার কোন ফ্লোরে 50 জন আছে, কোন ফ্লোরে 20 জন আছে। সো যেখানে 20 জন আছে ওইখানে তো আমার 24 পোর্টের সুইচ ইউজ করলেই হয়ে যাচ্ছে। সো ইন ফিউচারের কথা চিন্তা করে ওকে 24 পোর্টের সুইচ ইউজ করলাম, যদি ফিউচারে আমার দরকার পড়ে এখান থেকে আমি আরেকটা বা অন্য মানে আমার ডিস্ট্রিবিউশন লেয়ার থেকে আরেকটা পোর্ট এনে এখানে আমি সংখ্যাটাকে বাড়াই দিলাম, বা অ্যাটলিস্ট আমার এখানে 4টা এক্সট্রা আছে, সেভাবে ধরে আপনি এখানে ডিজাইন করতে পারেন। বাট এইখানে আপনার ইউজার আছে 20টা, আপনি তার জন্য একটা 96 পোর্টের সুইচ নিয়ে আসলেন, এটা তো আবার হচ্ছে লস প্রজেক্ট হয়ে গেল। কারণ আপনি যখন নেটওয়ার্ক ডিজাইন করবেন আপনাকে তো বাজেটের কথাও চিন্তা করতে হবে, যে আপনার বাজেট কত আছে, সেই বাজেটে আপনি কতটুকু ডিভাইস কিনতে পারবেন। আর পোর্ট ডেনসিটির উপর ডিপেন্ড করে কিন্তু আপনার হয় কি বলে ওটার নাম, প্রাইসিং কিন্তু আপ ডাউন করে। সো এটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। দেন আসতেছে হচ্ছে ফরওয়ার্ডিং রেট। সো আমরা যে করি কি বলে সুইচ গুলো আনবেন, তো সেই সুইচের পোর্টের তো ক্যাপাসিটি আছে, পোর্টের তো একটা লিমিট আছে। যেমন ফার্স্ট ইথারনেট পোর্ট 100 এমবিপিএস পর্যন্ত ট্রাফিক ফরওয়ার্ড করে, দেন গিগ পোর্ট 1G 10G ফরওয়ার্ড করে, ফাইবার পোর্ট 10G 100G ট্রাফিক ফরওয়ার্ড করে। সো কোন ধরনের পোর্ট আপনার দরকার? এখন এক্সেস লেয়ারে বা এন্ড ইউজারে যারা মানে বটম লেয়ারে যারা থাকবে, যেখানে এন্ড ইউজার কানেক্টেড থাকবে, ওখানে তো আপনার গিগ পোর্ট দরকার নাই, কারণ কোনো এন্ড ইউজারই 1G ট্রাফিক ইউজ করবে না, 100 এমবিপিএস অ্যাট ম্যাক্স ইউজ করবে। সো ওখানে 100 এমবিপিএস মানে ফার্স্ট ইথারনেট পোর্টের সুইচ হইলেই যথেষ্ট। আবার এটাও মেক শিওর করতে হবে যে যেহেতু এন্ড ইউজারের কাছ থেকে আমি ধরে নিয়েছি 100 এমবিপিএস ট্রাফিক আমি কালেক্ট করতেছি, সো সেখানে আমার যদি 20টা ইউজার থাকে, তাহলে 20 ইন্টু 100 মানে 2000 এমবিপিএস ট্রাফিক ধরে নিলাম আমি সবার কাছ থেকে, ইন টোটাল 2000 এমবিপিএস ট্রাফিক পাচ্ছি। সো 2000 এমবিপিএস ট্রাফিক তো আমাকে আবার আপলিঙ্কে ফরওয়ার্ড করতে হবে। সো তার মানে এখানে আমাকে আবার গিগ পোর্টও দরকার আছে, আবার এখানে ফাইবার পোর্টও দরকার আছে, যেহেতু এতগুলো ট্রাফিক আমাকে একসাথে ফরওয়ার্ড করতে হবে, তো ওইটাও মাথায় রেখে কিন্তু আবার সুইচ কিনতে হবে। ডিস্ট্রিবিউশন লেয়ারে যেহেতু মিডিল লেয়ারে অনেক পরিমাণ ব্যান্ডউইথ আপ ডাউন হবে, সো এখানে ডেফিনেটলি আমার গিগ পোর্টের সুইচ লাগবে, ইভেন এখানে ফাইবার পোর্টের সুইচ হচ্ছে সবচেয়ে বেস্ট। ওকে, সো এইগুলো আপনাকে ক্যাপাসিটি চিন্তা করতে হবে, এবং ডিজাইন করার সময় এটাও মেনশন করতে হবে যে কোন লেয়ারে কোন জায়গায় আপনি কোন সুইচ চান, সেই সুইচের পোর্ট ডেনসিটি কেমন থাকবে, সেই সুইচগুলোতে হচ্ছে আপনার ফরওয়ার্ডিং রেট কেমন থাকবে। ওকে, সো এভরিথিং কিন্তু সেখান থেকেও আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে। দেন হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট, আপনার যে নেটওয়ার্ক ইউজ করতেছেন সেখানে কি আপনার পিওই পোর্টের দরকার আছে কিনা, যদি পিওই দরকার পড়ে তাহলে আপনাকে পিওই সুইচ নিতে হবে। সো পিওই সুইচের আবার প্রাইস ডিফারেন্ট। সো আপনার নেটওয়ার্কে কোথায় পিওই সেগমেন্ট দরকার, মানে যে ডিজাইন তো করতেছেন আপনি, সো কোথায় আপনার পিওই ডিভাইস বসাইতে হবে, কয়টা লাগবে, সেগুলোর ক্যাপাসিটি কিরকম হতে হবে। ওকে, সো এভরিথিং আপনাকে তখন চিন্তা করতে হবে। তারপর আপনার নেটওয়ার্কে মাল্টি লেয়ার সুইচ লাগবে কিনা। সো দেয়ার আর লাইক ভেরিয়াস ডিফারেন্স ফ্যাক্টরস যেগুলো আমাদেরকে চিন্তা করে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ডিজাইন করতে হয়। এইগুলোই অ্যাকচুয়ালি এখানে আলোচনা করা আছে। বুঝাইতে পারছি? সেম গোজ ফর রাউটার হার্ডওয়্যার। সো আমরা যেরকম সুইচের হার্ডওয়্যার নিয়ে চিন্তা করলাম, সেরকম ভাবে আমাদের ব্রাঞ্চ রাউটার আছে, এজ রাউটার আছে, সার্ভিস প্রোভাইডার রাউটার আছে, ইন্ডাস্ট্রিয়াল রাউটার আছে। সো আপনার নেটওয়ার্কটা কিরকম হবে, কোন ধরনের রাউটার আপনার দরকার, এখানে কি বসাইতে মানে পারপাসটা কি, ওর কাজটা কি, ও কি উদ্দেশ্যকে সার্ভ করবে, সেটা আপনাকে মেক শিওর করতে হবে। এবং এগুলো করেই দেন হচ্ছে আপনাকে রাউটার চুজ করতে হবে। সো দেয়ার আর সাম রাউটার্স ফর্ম ফ্যাক্টর এখানে দেওয়া আছে, সিসকো 900 সিরিজের রাউটার, এআরএস রাউটার, 550 সিরিজের রাউটার, ওকে, 800 সিরিজের রাউটার। সো আপনার এখানে এখন ডিফাইন করতে হবে আপনার নেটওয়ার্কে এখন কি দরকার, সেই অনুসারে আপনাকে কাজ করতে হবে। সো দ্যাটস ইট, এগুলাই অ্যাকচুয়ালি আমাদের নেটওয়ার্ক ডিজাইন। সো যখন আমরা নেটওয়ার্ক ডিজাইন করবো আমাদের এই সকল জিনিস অ্যাকচুয়ালি মাথায় রেখে নেটওয়ার্ক ডিজাইন করতে হবে, যে শুধুমাত্র জাস্ট ডায়াগ্রাম এঁকে দিলেই হয়ে গেল না, ডায়াগ্রাম আঁকার পরে আবার হিসাবও করতে হবে যে এখানে এটা লাগবে কিনা। যেমন আর্কিটেক্ট যারা আছে ওরা কিন্তু খালি জাস্ট বাড়ির মানে এখানে রুম হবে, এখানে দেয়াল হবে, ওই জায়গায় বাথরুম হবে, এটা করে দিলে কিন্তু হয় না। ওদেরকে কিন্তু আবার এটাও ক্যালকুলেট করতে হবে যে মাঝখান দিয়ে এখানে বিম দিতে হবে, এইখানে এই ধরনের বিম হবে, এইখানে এই ধরনের দেয়াল দিতে হবে, ফ্লোরের থিকনেস এতখানি দিতে হবে, ঠিক আছে, এই সব ক্যালকুলেশনে কিন্তু ওরা করে দেয়। এরকম ভাবে নেটওয়ার্ক ডিজাইন করা অ্যাকচুয়ালি এতটা ইজি না। বাট আরেকটা জিনিস আর কি আপনাদেরকে বলে রাখি, যে এইগুলো হচ্ছে কনসেপচুয়াল ইনফরমেশন, এগুলো আপনাদেরকে দরকার, বাট
এগুলো হয়তো আপনারা ওরকম ভাবে অ্যাপ্লাই করতে পারবেন না কোথাও, কারণ নেটওয়ার্ক, নতুন নতুন নেটওয়ার্ক অ্যাকচুয়ালি বিল্ড করা এখন আর তেমন হচ্ছে না। আমরা যখনই কোনো চাকরিতে বা জবে বা অন্য কোথাও যখন ঢুকতেছি, কি করতেছি, এক্সিস্টিং একটা ইনফ্রাস্ট্রাকচারকে আমরা মেনটেন করতেছি, ওটাকে বেটার করার ট্রাই করতেছি, ওটাকেই মনিটর করতেছি, নতুন করে কিন্তু আর ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতেছি না, কারণ ইনফ্রাস্ট্রাকচার অলরেডি বিল্ড হয়ে আছে। বাট হ্যাঁ, ইন কেস আপনারা যদি কোনোটা মানে কোনো নেটওয়ার্ক যদি একদম স্ক্র্যাচ থেকে আপনাদের তৈরি করার সৌভাগ্য হয়, ঠিক আছে, সো ডেফিনেটলি বি প্রাউড অ্যাট ইউর সেলফ যদি আপনারা এরকম কখনো করতে পারেন, বা ইফ ইউ গেট দ্য অপরচুনিটি টু ডু সো, ঠিক আছে। সো তখন এই কনসেপ্ট গুলো বা এই ইনফরমেশন গুলো তখন আপনাদেরকে অনেক কাজে দিবে। বুঝতে পারছি? জি স্যার। এই তো, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের টপিক, নেটওয়ার্ক ডিজাইন, নেটওয়ার্ক সিকিউরিটি, আই মিন ভিপিএন এন্ড কিউএস। সো আমাদের বেসিক্যালি আর 3টা চ্যাপ্টার বাকি আছে, যেটা হচ্ছে আমাদের আর এক ক্লাসে হয়ে যাবে। সো নেক্সট ফ্রাইডেতে অ্যাকচুয়ালি আমাদের ক্লাস হবে, নেক্সট স্যাটারডেতে আমাদের কোনো ক্লাস হবে না। স্যাটারডে থাকবে হচ্ছে আপনাদের প্রিপারেশন টাইম, এন্ড পরের ফ্রাইডেতে হবে আপনাদের এক্সাম। ফ্রাইডে এন্ড স্যাটারডে 2 দিন হবে আপনাদের এক্সাম। ওকে, সো প্রিপারেশন নিতে থাকেন, বাকিদেরকেও ইনফরমেশন দিয়ে দিয়েন যে আমাদের নেক্সট ফ্রাইডের মধ্যে ইনশাল্লাহ মডিউল কমপ্লিট হয়ে যাবে, বিকজ আমাদের আর 3টা চ্যাপ্টার আছে, তো 3টা চ্যাপ্টার পড়াতে হয়তো 30 থেকে 40 মিনিট সময় লাগবে এট ম্যাক্স, কারণ ওগুলোর মধ্যে অ্যাকচুয়ালি ওরকম ডিটেলস পড়ানোর মতন কিছু নেই। আমাদের এখন বাকি আছে হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, এটা পড়াতে লাইক 20 মিনিটস এর মতন লাগবে। নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন 10 থেকে 15 মিনিটস, এন্ড নেটওয়ার্ক অটোমেশন সেম 10 টু 15 মিনিটস এট ম্যাক্স। মানে ইনফরমেশন খালি দেওয়া, এখানে তো ডিটেলস আলোচনা হয় না, এখানে জাস্ট আপনাদেরকে বুঝানো যে এটার ভিতরে কি আছে। ডিটেলস আলোচনা করা আছে, ইউ হ্যাভ টু রিড, আন্ডারস্ট্যান্ড করারও কিছু নেই, ইউ হ্যাভ টু রিড, দ্যাটস ইট। খালি পড়তে হবে, রিডিং পড়তে হবে, সেম এভরিথিং। এখানে এই মডিউলে যত কনসেপচুয়াল চ্যাপ্টার আছে আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিছি, বুঝাই দিয়ে দিছি কি আছে, ইউ জাস্ট হ্যাভ টু রিড ভিতরে কি লেখা আছে, দ্যাটস ইট। কারো কিছু বলার আছে? এনিওয়ান ওয়ান্ট টু সে এনিথিং? যদি কিছু বলার না থাকে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আপনাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট ফ্রাইডেতে আবার দুপুর 3:30টার সময় দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।